মোটা ফ্রেমের চশমা আর গলাতে বড় হেডফোন ঝুলিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে। কোনো দিকেই তার কোনো নজর নেই, কেবল ডান হাতে ধরা রসকসীন অমিষ্টি রসায়ন বইটি মেলে বিড়বিড় করে পড়তে পড়তে যাচ্ছে ছেলেটি। মাঝে মাঝে সামনে তাকিয়ে সে রাস্তাটা দেখে নিচ্ছে। ইউনিভার্সিটির সবাই ছেলেটির দিকে প্রতিদিন হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু ছেলেটির সেদিকে কোনো নজরই নেই। তাকিয়ে থাকার পেছনে তার কারণও আছে, কারণ ছেলেটি ইউনিভার্সিটিতে এসেছে 10 দিন হলো, কিন্তু এখনো কোনোদিন কারোর সাথে কথা বলেনি। কেউ তাকে ক্লাস টিচারদের ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতেও দেখেনি। কেবল কথা বলা তো অনেক দূরের কথা, ছেলেটি সবসময় একাই থাকে, কারোর দিকে মুখ উঁচু করে তাকায় না, এমনকি মেয়েদের দিকে তো মোটেই তাকায় না। তাই ইউনিভার্সিটির ছেলেদের থেকে মেয়েরাই ছেলেটিকে বেশি এলিয়েনের দৃষ্টিতেই দেখে। ছেলেটির নাম নিলয়। বেশ চুপচাপ থাকে। ক্লাস শুরু হওয়ার মাত্র 3 মিনিট আগে ক্লাসে প্রবেশ করে সে। একদম সবার শেষ দিকের বেঞ্চে গিয়ে চুপচাপ বসে থাকবে, আবার ক্লাস শেষ হলে সবার শেষে বেরোবে সে। যেদিন ক্লাস থাকে না সেদিন ক্যাম্পাসের বকুল আর কদম ফুলের গোল চত্বরে বসে গিটার নিয়ে টুংটুং শব্দ করে গান গাইতে থাকে। এরকম স্বভাবের কারণে নিলয়কে সবাই এক নামেই চিনে ফেলেছে। নিলয় বইটি পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল, এই বই বোকা, নীল টি শার্ট পরা মিস্টার নিলয়, এদিকে শুনেন। নিলয় ধপ করে দাঁড়িয়ে যায়। বাম পাশে তাকিয়ে দেখে 4জন মেয়ে আর 3টে ছেলে বসে আছে, আর তাকে ডেকেছে তাদের মধ্যেই কোনো একজন মেয়ে। নিলয় গুটি গুটি পায়ে সেদিকে যায়। সেখানে যেতেই একটি মেয়ে বলে, ওই ছেলে, সমস্যা কি তোমার? আমাকে না দেখে চলে যাও রোজ। নিলয় বোকা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো, তারপর অকারণীয় একটি হাসি দিয়ে চলে যেতে লাগলো। যখন সে পা বাড়ালো তখনই আর একটা মেয়ে বলল, আরে আজব ছেলে তো মশাই, তুমি আমাদের না দেখেই এভাবে চলে যাবে? জানো আমরা দিনে কটা করে ছেলেদের প্রপোজ পাই? দিনে কতগুলো ছেলে আমাদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে? কতগুলো ছেলে আমাদের পেছনে ঘোরে জানো তুমি? কতগুলো ছেলে কেবল আমাদের সাথেই কথা বলার জন্য সারাদিন পড়ে থাকে, তা জানো তুমি? নিলয় আবারও মুচকি হাসলো। তবে এবার মেয়েগুলো বেশ রাগী দৃষ্টিতেই তাকালো নিলয়ের দিকে। সবাই বেশ বিরক্ত, কিন্তু ওরা যা বলেছে সবটাই সত্য। ইউনিভার্সিটির এরাই সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী। সব ছেলে মেয়ে এই কয়েকজনের সাথেই কথা বলবার জন্য পাগল হয়ে থাকে। ক্লাস শেষ করে এরা এখানে বসে আড্ডা দেয় আর র্যাগিং করতে থাকে ছেলে মেয়েদের। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলল, এরকম শাকচুনিদের সাথে আমি কথা বলি না। কি? নিলয় একটু জোরে হেঁটেই ওদের থেকে দূরে চলে আসে। বেশ খানিকটা দূরে এসে দেখে মেয়েগুলো তখনও তার দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো বেশ অবাক চোখেই তাকায় নিলয়ের দিকে। নিলয় সোজা গিয়ে কদম গাছের গোল চত্বরে গিয়ে বসে। সেখান থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে লাগোয়া কাঠগোলাপ ফুলগুলো দেখতে থাকে। কি সুন্দর এই কাঠগোলাপগুলো, সাদা হলুদ গোলাপি রং মিশ্রিত এই ফুল। আমার খুব ইচ্ছে করে কেন এর নাম কাঠগোলাপ হয়েছে। নানা দেশে তাকে নানাভাবে ডাকে, কিন্তু বাংলাদেশে তাকে কত সহজভাবে ডাকে মানুষ তাকে। নিলয় সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। হঠাৎ হুড়মুড় করে কে যেন এসে নিলয়কে ধাক্কা দেয়। নিলয়ের সাথে ধাক্কা লেগে ছেলেটি পড়ে যায় মাটিতে। তখনই ছেলেটা বলে, ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। নিলয় সামনে তাকিয়ে দেখে 4জন লোক ওই ছেলেটাকে মারতে আসছে। নিলয় মুচকি হাসল। ততক্ষণে পড়ে থাকা ছেলেটি নিলয়ের পেছনে এসে দাঁড়ায়। নিলয়ের হাসি দেখে 4জন লোক বলে, ওই ও কি কোনো গ্যাংস্টার নাকি যে তোকে আমাদের থেকে বাঁচাবে? আমি হলাম নাফিজ, রফিক ভাইয়ের লোক। তুই যা এখান থেকে, আমরা কিন্তু রফিক ভাইয়ের গ্যাংয়ের লোক। চুপচাপ ওকে রেখে চলে যা।
নিলয় আবারও মুচকি হাসল। মুচকি হাসার পেছনে অবশ্যই এবার একটা প্রাবর্তনিক কারণও আছে। কারণটা হলো এই রফিক ভাই নিলয়কে বেশ ভালো করেই চেনে। এখানে আসার আগে রফিক ভাইকে সে সব জানিয়েছে, কিন্তু রফিক ভাই এটা জানে না যে নিলয় কেন এখানে এসেছে। নিলয় কিচ্ছু বলল না, কেবল ডান পকেটে থাকা নোকিয়া C1 মডেলের একটি ফোন, পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি এক আধুনিক যুগে এমন ফোন মানুষ ব্যবহার করে দেখে একটু অবাক হলো। নিলয় হাতে রাখা ফোনে কি যেন টাইপ করলো কিছু সময় ধরে। তারপরই নাফিসের ফোন বেজে উঠল। নাফিস ফোন ধরতেই বড় বড় চোখে নিলয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোনটা কেটে দেয়। তারপর চোখ নামিয়ে বলে, আজ রফিক ভাইয়ের জন্য বেঁচে গেল ছেলেটি, কিন্তু রফিক ভাই জানলো কি করে ওকে মারতে এসেছি? যা শালা, তুই বেঁচে গেলি। নাফিস চলে আসার আগে একবার নিলয়ের দিকে তাকালো। নিলয়ের গোল গোল ইনোসেন্ট চাহনি যেন অনেক কিছু বলে চলেছে। যখন নাফিস চলে আসবে তখন নিলয় কড়া গলাতে বলল, এই শোন, গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে হলো রক স্টার। কথাটি বলেই নিলয় মুচকি হেসে চলে আসে তাদের থেকে। নাফিসের লোক হাঁ হয়ে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে বুঝে গিয়েছে তারা রফিক ভাই কিভাবে জানলো। আসলে নিলয় ফোন বের করে রফিক ভাইকে ছোট্ট একটা মেসেজ দিয়েছিল। সেখানে লেখা ছিল, তোমার লোক নাফিস আমার সামনে ঝামেলা করছে। নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির নাম শোভন। সে দৌড়ে নিলয়ের পাশে যায়। নিলয় একবার তার দিকে তাকালো, তারপর আবার সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। ভাইয়া, তুমি কি রক স্টার? শোভনের কথা শুনে নিলয় থমকে দাঁড়ায়। নিলয় একটু বড় চোখেই ওর দিকে তাকিয়ে থাকে। এমন প্রশ্ন সে কেন করবে? সাদাসিধে মানুষ নিলয়, তাকে দেখে কি রকস্টার মনে হয়? নাম কি তোমার? জি ভাইয়া, শোভন। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আইন বিভাগ। তুমি আমার সিনিয়র, দেখেই বোঝা যাচ্ছে। আমি নতুন এসেছি ভাইয়া, বললে না তো তুমি কি রক স্টার? নিলয় আবারও চুপ হয়ে যায়। বেশি কথা বলা লোক তার পছন্দ না, কিন্তু নিলয় জানে যারা বেশি কথা বলে তারা অনেক ভালো মনের মানুষ হয়। নিলয় ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কি দেখে তোমার রক স্টার মনে হয়? তোমার চোখ, তোমার মুখের এক্সপ্রেশন, তোমার হাঁটা, তোমার চুল, তোমার অ্যাটিটিউড, কিন্তু কিছু একটা রহস্যের মাঝে আটকে আছে। আর তুমি যখন ওদের বলেছিলে যে গ্যাং নিয়ে আসে সে গ্যাংস্টার, কিন্তু যে একা আসে সে কেবল রক স্টার। তাই ভাবলাম যে তুমি কোনো রক স্টার কি না। নিলয় মুচকি হাসল। এই হাসির মাঝে কোনো কারণ নেই, তবে এটা ভেবে সে হাসছে যে ছেলেটা আসলেই আইনি ব্যাপারে ভালোই পারদর্শী। ঠিকই তাকে চিনে ফেলা যাচ্ছে। নিলয় প্রসঙ্গটি পাল্টে প্রশ্ন করল, আমি আবির, অনার্স 4th ইয়ারে পড়ি, বাংলা বিভাগ। তা তোমাকে কেন মারছিল? আর বলো না ভাইয়া, সে এক লম্বা ঘটনা। এই ভার্সিটির মেয়ে লিডার আছে না, ওই যে নিশি, ওর সাথে থাকে একটি মেয়ে নাম রাহি। তাকে না আমার খুব ভালো লাগে। তাকে একদিন বলেছিলাম, আমায় ভেবে পূর্ণিমার রাতের ছাদে এসে চাঁদসহ আকাশ দেখো, যদি খুব কি ক্ষতি হবে? ব্যাস, তারপর থেকেই এই মেয়েরা আমার পিছনে পড়ে আছে। কারণ মেয়েটা এই শহরের প্রভাবশালী এক নেতার মেয়ে, তাই। নিলয় আর কিচ্ছু বলে না। হাঁটতে হাঁটতে শোভনের বিভাগের সামনে চলে আসে। যাও ক্লাসে, তোমার বিভাগ চলে এসেছে। তুমি বেশ বুদ্ধিমান ভাইয়া। রকস্টার কি না আমি তবে জেনেই ছাড়ব। নিলয় বেস্ট অফ লাক বলে চলে আসে। নিলয় ভাবতে থাকে, সে কি আসলেই রক স্টার? তাকে দেখে কি মাস্তানি মনে হয়? কি জানি। ইউনিভার্সিটিতে ঢুকতেই নিলয় অনেকটা অবাক হয়ে চারিদিক দেখতে থাকে, কারণ ইউনিভার্সিটিতে আজ কয়েকটা পুলিশ এসেছে। নিলয়ের বুকটা ধক করে উঠল। তবে কি তাকে কেউ এখানকার চিনতে পেরে গেল? কিন্তু কিভাবে সম্ভব এটা? নিলয় যা করে তার তো কোনো প্রমাণ কিংবা সাক্ষী কিছুই রাখে না।
নিলয় সামনে এগিয়ে যায়। হঠাৎ শোভনও আর দুটো ছেলে আসলো তার সামনে। ভাইয়া, ভার্সিটিতে না একটা খুন হয়েছে। খুন? কিসের খুন? আর বলো না, ওই যে কাল যে আমাকে মারতে আসছিল রফিক ভাইয়ের লোক নাফিজ, তাকে কে যেন মেরেই ভার্সিটির আইন বিভাগের সামনে ফেলে রেখে চলে গেছে। তাই পুলিশ এসেছে। নিলয় আর কিছু বলে না, কারণ নিলয় জানে সে এমন করবে না। তবে কে হতে পারে যে নাফিসকে এভাবে মেরেছে? এই শহরের মধ্যে ওর মতো আর কে আছে? ভাবতে থাকে নিলয়। ভাইয়া, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো সামিউল, আর এ হলো সায়ান, আমার নতুন বন্ধু। আর এই হলো আবির ভাইয়া, আমাকে যিনি কাল সেভ করেছিল। নিলয় ওদের দুজনের দিকে তাকায়। নিলয় খেয়াল করে শোভনের বাম হাতে ছোট ব্যান্ডেজ করা, কিন্তু কাল তো এটা ছিল না। আচ্ছা ভাইয়া, তুমি তো কারোর সাথে কথা বলো না, তাহলে আজ থেকে আমাদের তোমার সাথে রাখো না প্লিজ ভাইয়া, আমরা তো জুনিয়র। নিলয় কিছুই বলে না, কেবল সামনে এগোতে থাকে। গাছতলায় বসে ভাবতে থাকে, নাফিসকে কে মারতে পারে? রফিক ভাই? কিন্তু উনি তো মারার আগে আমাকে বলবে। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর আবির নামের একটি ছেলে এসে পাশে বসে। এর সাথে সাথে পাশে এসে বসে শোভন, সায়ন ও শামিউল। নিলয় কিছু বলে না, কেমন যেন ইনোসেন্ট ওদের মুখগুলো। নিলয় কিছু বলতে যাবে, তখনই নিশি নামের একটি মেয়ে সামনে এসে দাঁড়ায়। এই যে মিস্টার, এত ভাব কেন তোমার? নীলার দিকে তাকিয়ে নিশি নামের মেয়েটি কথাটি বলে। নিলয় একবার তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। পরিচিত ইউনিভার্সিটির আশেপাশে তাকায় ও। এখানে আসার উদ্দেশ্য কেবল একটা নয়, অনেকগুলো কারণ আছে। তবে মেন কারণ একটা আগন্তুক, যাকে নিলয় খুঁজে বেড়াচ্ছে। কি হলো, কানে সমস্যা? সমস্যা। আমাদের ভাইয়া মেয়েদের সাথে কথা বলে না, এখন জানতো। শোভন কথাটি বলে নিলয়কে টেনে নিয়ে চলে আসে সেখান থেকে। নিশি বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। কি রে, কি বুঝলি? ছেলেটার সাথে প্রেম করব। হবে না রে। দেখা যাক। ওরাও চলে যায়। নিলয় ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে। লোকের চোখের আড়াল হয়ে নিলয় ইউনিভার্সিটি থেকে বেরিয়ে থাকার জায়গায় চলে আসে। সময়গুলো কেমন যেন থমকে গেছে নিলয়ের। সমাপ্ত থেকে আবার যেন সূচনা হয়েছে। বদ্ধ অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার বিকট শব্দ, প্রদীপের সলতেটাও নিভু নিভু অবস্থা। আলোর সংমিশ্রণে যেন লাল রক্তকালী দেবীর প্রতিমা তৈরি করছে। বিদঘুটে চারিদিক। নিলয় মাটিতে বসে আছে, চোখ দিয়ে অজস্র বিরামহীন পানি কপালে বেয়ে পড়ছে। পাশে দাঁড়িয়ে আছে মাসুম, সিয়াম আর রাফাত। তারা তিনজনও একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের ডান হাতে থাকা কালো রঙের পিস্তল থেকে এখনো সদ্য বের হওয়া বুলেটের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ। নীরবতার চারিদিকে ঝিঝি পোকাগুলো জট পাকিয়ে অন্তর্নিবৃত কোলাহল বাঁধিয়ে আরো বিষাদ করে তুলেছে। নিলয় জোরে আত্মচিৎকার করে আকাশের দিকে মুখ তোলে। তারপর সামনে পড়ে থাকা লাশটার দিকে চক্ষু নরম দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কি ভুল ছিল? কি করেছিলাম আমি? তোকে ভালোবেসেছিলাম বলে? কথাটা শেষ করে আবারও ঠাস ঠাস করে দুইটা গুলি মৃত লাশের বাড়িতে প্রবেশ করে। তারপর উচ্চ স্বরে হেসে দিয়ে বলে, আমার বন্ধু ছিলি না তুই? ভালোবাসতাম কাকে? ওই রাকিবকে। আর তুই কি না এমন করলি? পড়ে থাকা বাড়িটা নিলয়ের প্রিয় বন্ধু রাকিবের। রাকিবকে এখানে তুলে আনা হয়নি, বরং রাকিবকে এখানেই খুঁজে পেয়েছে নিলয় এবং সেখানেই মেরে দিয়েছে। নিলয় আবারও কান্না করছে, বিড়বিড় করে বলতে থাকে, কি দোষ ছিল? কেন এমন করলি? আমি তো ছেড়েই দিয়েছিলাম মাস্তানি। ভাইয়া চলো, অনেক রাত হয়েছে। নিলয়কে ধরে তোলে ওরা তিনজন। নিলয় চুপ হয়ে হাঁটতে থাকে। দূরেই দেখতে পায় একটি অবয়ব, সেই পরিচিত ছায়া। তবে মুখটা অচেনা নিলয়ের। সেই আগন্তুক,
যার জন্য নিলয় ইউনিভার্সিটিতে এসেছে। হ্যাঁ, নীলাদ্রিকে খুঁজতে সে ইউনিভার্সিটিতে আবারও গিয়েছে। কারণ ভাইয়া রাকিবকে কেন মারলে? রাফাতের প্রশ্ন শুনে নিলয় থেমে যায়। গাড়ির দরজা খুলতে যাবে তখনই রাফাত প্রশ্নটি করে। নিলয় রাফাতের দিকে তাকিয়ে চোখের পানি কয়েক ফোঁটা ফেলে দেয়। তারপর দরজা খুলে বাইরের দিকে মুখ করে বসে সিগারেট জ্বালায়। রাকিবের মৃত বাড়িটা দূর থেকে এখনো দেখা যাচ্ছে। নিলয় সেদিকে তাকিয়ে বলে, নিলয় বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখে না, এনে দেখ। কিছু ফটোগ্রাফ নিলয় তার বড় কোটের পকেট থেকে বের করে ওদের তিনজনের দিকে দেয়। সবাই দেখতে থাকে রাকিব একটা মুখোশধারী মেয়ের সাথে কথা বলছে। নিলয় বলে, এই মেয়েটা নীলাদ্রি। রাকিব মেয়েটাকে চেনে। আশরাফ সাহেবও সবটাও জানতো, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যেন সবকিছু খুঁজে বের করতে পারি। তিনি বেঁচে থাকলে হয়তো অনেক আগেই কাছের শত্রুদের মেরে ফেলতে পারতাম। নিলয় সিগারেট শেষ করে। ফোনটা তখন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আফরিনের নাম্বার। নিলয় ফোন রিসিভ করে। ভাইয়া, কাজ হয়ে গেছে। ওকে। আফরিন কল কেটে দেয়। আফরিন নিলয়ের হয়ে কাজ করছিল। আফরিনকে যেদিন নিলয়ের লোকেরা তুলে এনেছিল সেদিনই জানতে পারে রাকিব নীলাদ্রিকে জানে, আর আফরিনের সাথে রাকিবের ভালোবাসার গেম খেলছে। আফরিন পরে জানতে পেরে নিলয়কে সবটা বলে। নিলয় বহুবার রাকিবের কাছে নীলাদ্রির কথা জানতে চেয়েছিল, কিন্তু সে বলেনি। রাকিবকে নিলয় মারত না, যদি না সে নিলয়ের সাথে বেইমানি করত। নিলয়ের ফোনটা আবারও বেজে ওঠে। তাকিয়ে দেখে অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে বলতে থাকে, কি দোষ করেছিল তোমার কাছে? কেন তুমি মেরেছিলে তাকে? সে যদি অনেক বড় দোষ করে থাকে তাহলে আপনিও অনেক বড় দোষী। মিস্টার নিলয়, তোমার সামনে তো রাকিবকে টোপ হিসেবে রেখেছিলাম, অস্ত্র নয়। মাইন্ড দিয়ে খেলো মিস্টার রাফিয়ান। কলটা কেটে দেয় নীলাদ্রি। নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি বেশ কড়াভাবেই ফুটে উঠেছে। নিলয় বিড়বিড় করে বলে, তবে কি সে চাচ্ছে? আমি আমার কাছের লোকদের এক এক করে মেরে ফেলি? সে চায়টা কি? আমাকে ধ্বংস করতে চাইলে একবারই করুক, এইভাবে খেলা করার কি দরকার? নিলয় ইউনিভার্সিটির গেটের কাছে আসতেই শোভন, সায়ন আর শামিউল সামনে এসে দাঁড়ায়। হাই আবির ভাইয়া, কেমন আছো? ভালো। নিলয় ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করে। দূর থেকে নিশিকে সে দেখতে পায়। নিলয়দের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় নিশির দিকে ভালোভাবে লক্ষ্য করে। কেমন যেন নিশিকে তার চেনা চেনা লাগছে। কোথায় যেন সে এর আগে তাকে দেখেছে। বহুদিনের পরিচিত কেউ হবে। কেমন আছেন মিস্টার আবির? নিলয় কিছু বলে না। নিশির দিকে কিছু সময় তাকানোর পর সোজা হেঁটে চলে যেতে থাকে। নীল রঙের বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। চারিদিক যেন একদম আদি শূন্য ভর করেছে। লোলুপ দৃষ্টিতে নিলয় কিছুটা সময় বাড়ির আশেপাশে তাকায়। এই বাড়িতে অনেক দিন হলো সে আসে না। আসলেও মাত্র ওই এক রাতের জন্য সে থাকে। সকাল হলেই আবার চলে যায়। প্রিয় রুমটাতে গিয়ে বিছানার নিচে থাকা .52 ক্যালিবারের পিস্তলটি হাতে নেয় নিলয়। নিজের কপালে লাগিয়ে বহুবার ট্রিগারে চাপ দিতে চেয়েছে নিলয়, কিন্তু পারেনি। কেন পারেনি নিলয় তার উত্তর আজও খুঁজে পায় না। বিছনায় এসে ধপ করে বসে পড়ল ও। মাসুম, রাফাত আর সিয়াম সোফাতে বসে নিলয়ের উদ্ধত মন খারাপের অধনায় তাকিয়ে আছে। নিলয় কিছু একটা বলতে যাবে, তার আগেই মাসুম বলল, ভাইয়া, তোমাকে আর এখানে আসতে দেব না। তুমি এখানে আসলে কেমন যেন চুপচাপ হয়ে যাও। ভাইয়া, ভাবি যে এমন করবে কে জানতো। এসব বাদ দাও, চলো পুরো শহরটাকে আগুনের মতো জ্বালিয়ে দিই, রাজত্ব করি, চলো। নিলয় কিচ্ছু বলে না। ওদের দিকে তাকাতেই ওদের পেছনে থাকা দেয়ালে নেহার সেই খরগোশ ছানা ধরে রাখার ছবিটা নিলয়ের চোখে পড়ল। চোখের পলককে বাধাগ্রস্ত করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তাকিয়ে থেকে বলে উঠল,
এখানে আসলে কেমন যেন হালকা লাগে। না লাগে না, এখানে আসলে তুমি নেহা ভাবির কথা খুব করে মনে করো। ওর সাথে কাটানোর সময়গুলো তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। প্লিজ আর আসবে না, যা হয়েছে সেটা না হয় বাদ দাও। মাসুমের কথা শুনে নিলয় হাসে। কাছের মানুষ বলতে মাসুম, রাফাত আর সিয়াম ছাড়া ওর কেউ নেই। আর সামনে ঢাকা সিটির মেয়র নির্বাচন, সেখানে নিলয় মাসুমকে সিলেক্ট করেছে নির্বাচন করতে। নিলয় কিছুক্ষণ পায়চারি করতে করতে থেমে গিয়ে বলে, ঢাকা ভার্সিটিতে কেউ আমাকে চিনতে পারেনি তো? না ভাইয়া। তোমার গেট আপটা আলাদা একদম। ওখানে যাওয়ার কারণটা তো জানিস, নীলাদ্রিকে খুঁজে বের করা। আমি জানি ও এই ভার্সিটিতেই পড়ে, রাকিবের মাধ্যমে জেনেছিলাম। অবশ্য ব্যাপারটা নেহাকেও আমি বলেছি, যদি ওকে পেতে চাই তাহলে এই ভার্সিটিতেই যেতে হবে। আর সেই কারণেই আমি ওখানে যাচ্ছি। কিন্তু রফিক ভাইয়ের জন্য মনে হয় ঝামেলা বাঁধতে পারে। নিলয় কিছুক্ষণ থামলো। এই ঘরটাতে অনেকগুলো নেহার ছবি লাগানো আছে। সবগুলো এক এক করে দেখতে লাগলো। ওর হাসি মিশ্রিত ছবি কি অবলা লাগছে তাকে। কিন্তু কে জানতো এই মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকবে এমন একজন। নিলয় মুচকি হাসলো। সবাই ওর হাসির দিকে তাকিয়ে আছে। কেন সে এইভাবে হাসছে কেউ তা জানার চেষ্টা করছে না। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের দিকে মুখ করে বলতে লাগলো, তোদের কেউ কি নাফিসকে মেরেছিস? কই না তো ভাইয়া, আমাদের গ্যাংয়ের মধ্যে একটু বেপরোয়া হলো রুদ্র। তোমার অপমানও একদম সহ্য করতে পারে না, কিন্তু সেও বলেছে নাফিসকে মারেনি। তাহলে কে আছে? কে হতে পারে নাফিসকে এইভাবে মারবে? তাও আবার রফিক ভাইয়ের লোক নাফিস। আমাদের মতো গ্যাং তার নিশ্চয়ই আছে। সাহস না থাকলে সে কিন্তু এমন করবে না। ভাইয়া, মানতে হবে কেউ তো আছে। তবে কি এই শহরে নতুন কোনো গ্যাং আছে? হতে পারে নীলাদ্রি মেরেছে। না, নীলাদ্রি এসব খুনের মধ্যে জড়াবে না। ও এমন একজন মাইন্ড গেমার, সে শত্রুদের সাথে খেলতে ভালোবাসে। গ্যাংকে পরে দেখাবে, আগে নীলাদ্রিকে খুঁজি। প্রথম থেকে রহস্যগুলো খোলার চেষ্টা করি। প্রথমে আগন্তুক হিসেবে আফরিন আসে। কিন্তু এইসবের মূল্যে আফরিন ছিল না, তাকে শুধু শুধু সন্দেহ করা হয়েছিল। আশরাফ সাহেব চলে যাওয়ার আগেই একটু কুলু দেয়। নীলাদ্রি বলে, আমরা সেই নীলাদ্রিকে খুঁজে বেড়াচ্ছি। সেই নীলাদ্রিকে আমি নাকি বেশ ভালো করেই জানি, কিন্তু কে সে? তাকে ঠিক সঠিকভাবে চিনে উঠতে পারছি না। আফরিনকে তুলে আনা হয়। সে প্রথমে কিছুটা নীলান্দির ব্যাপারে বলে। আর এই নীলাদ্রি এমন একজন যারা আমাদের শত্রু তাদেরকেই সহজভাবে খুঁজে দিচ্ছে, এবং সে ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে তাকে যেন মারা হয়। আর আমরা শত্রুদের ধরে মেরেও ফেলছি, রাকিব ভাইকেও মেরে ফেলেছি। নিয়ার সাথে বিয়ের পার্টিতে মাহি নামে একটা মেয়ের সাথে পরিচিত হয়। ওই মেয়েটার সাথে ভার্সিটির ওই নিশি নামের মেয়েটির অনেক মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, নিয়া ভাবি তো সবই জানতো, তাহলে কেন আমাদের বলেনি? আর কেনই বা এমন করলো? বাদ দে এখন। নেহা ভাবি বলেছিল নীলাদ্রিকে পেতে হলে ভার্সিটিতে যেতে হবে, তার মানে নীলাদ্রি ওই ভার্সিটিতেই আছে। গোয়েন্দার মতো নিলয় পেছনে হাত দিয়ে কয়েকবার পায়চারি করলো। মাসুমের দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোরা খোঁজ নিবি নাফিসকে কে মেরেছে, আর আমি খোঁজ নিব নীলাদ্রির। আচ্ছা, তবে তুমি সাবধানে থাকবে। নীলাদ্রি হয়তো জানে না তুমি ভার্সিটিতে আসো। নিলয় গুটি গুটি পায়ে হেঁটে ইউনিভার্সিটিতে প্রবেশ করে। নিশি নামের মেয়েটি সামনে এসে দাঁড়ায়। নিলয় চোখ তুলে খানিকটা তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এমন সময় নিশি বলে ওঠে, আবির সাহেব, এত অ্যাটিটিউড কেন? নিলয় দাঁড়িয়ে যায়। নিশির দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয় কিছু বলতে যাবে, তখনই সে দেখতে পায় একটা জিপে করে কয়েকজন ছেলে আর একজন বাইকে করে ইউনিভার্সিটিতে প্রবেশ করছে। ইউনিভার্সিটির সবাই বলতে গেলে সব ছেলে ওদেরকে দেখে ক্লাসের দিকে দৌড়ে চলে যেতে লাগলো। নিলয় কিছুটা সময় অপরিচিত লোকগুলোর দিকে তাকিয়ে রইল। হারামিগুলো আবার আসছে। নিশির দিকে তাকায় নিলয়। নিশির মুখ থেকে এমন কথা শুনে খানিকটা অবাক হয়। তার মানে এরা ইউনিভার্সিটির পরিচিত লোক?
কিন্তু তাদেরকে এভাবে কেন বলা হচ্ছে নিলয় তা জানে না। নিলয় নিশির সামনে থেকে চলে আসে কয়েক ধাপ। তখনই বাইকে বসা ছেলেটি নিশির চারপাশ ঘুরে চক্কর মারতে থাকে। দেখো আরিফ, ভালো হবে না কিন্তু। যে দিক দিয়ে এসেছিস সেদিক দিয়ে চলে যা। নিলয় ঘুরে তাকায়। আরিফ নামের ছেলেটি বাইক থেকে নেমে আসে। জিপটাও থেমে যায়। আরিফ বাইক থেকে নেমে একটা সিগারেট চালায়। তারপর নিশির দিকে তাকিয়ে বলে, আমাকে কি বলেছিলি মনে আছে তোর? আরিফ, তুই আমার সামনে থেকে যা বলছি। আরিফ আর নিশি সেম ক্লাস, কিন্তু আরিফ হচ্ছে এই ঢাকা শহরের সবচাইতে পরিচিত একটি মুখ। কারণ আরিফ একসাথে রাজনীতি করে, আবার বেশ উচ্চপদস্থ মাস্তানও বটে। নিশিকে সে ভালোবাসতে চায়, কিন্তু নিশি তার কোনো সুযোগই দেয় না। এর কারণ আরিফ জামা কাপড়ের মতো মেয়ে বদল করে। আরিফ আবারও বলে, তুই না বলেছিলি তোকে ভালোবাসি বললে এর ফল ভালো হবে না? তাহলে শোন, আমি তোকে ভালোবাসি আর তোকে তুলে নিয়ে যেতে চাই। তোর বাপ নয়ন চৌধুরী আর তোর ভাই শরীফ চৌধুরী না আমার কিচ্ছু করতে পারবে না। নিলয় বোকার মতো তাকিয়ে থাকে। আরিফের কাছ থেকে শোনা নাম দুটোর সাথে নিলয় অনেক আগেই পরিচিত, কিন্তু ওনাদের সাথে নিলয়ের কোনোদিনও কথা হয়নি। কেবল আশরাফ আর সাহেবের মুখ থেকে দুজনের কথা শুনেছিল। সিআইডি অফিসার শরীফ চৌধুরী আর সাংবাদিক নয়ন চৌধুরী, দুটো নাম বেশ পরিচিত নিলয়ের কাছে। আর এই দুটো নাম জড়িয়ে আছে নীলাদ্রি নামের সেই আগন্তুক মেয়েটির সাথে। তার মানে? নিলয় দুয়ে দুয়ে চার ভেবে নিশির দিকে এগোতে থাকে। আরিফ নিশির হাত ধরতে নিশি বলে, দেখ আরিফ, শত্রুতা তোর আর আমার। এখানে না আমার বাবা না ভাই আসবে। ভালোভাবে বলছি, আমার থেকে দূরে থাক, না হলে কি? মেয়ে মানুষ, এত দিমাগ নিয়ে চলা ঠিক না। না হলে তোকে কিন্তু তোর এই রূপের অহংকারের ফল পেতে হবে। আরিফ, হাত ছাড়। আরিফ নিয়ার হাত বেশ শক্ত করে ধরে। নিলয় পাশে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে আরিফ কিছু সময় তাকিয়ে থেকে বলে, আব্বে তুই কে? কি হলো, কথা বলিস না কেন? বোবা নাকি? ও, মেয়েটার জন্য দরদ জমেছে নাকি? ওই জিশান, দেখো নায়ক আসছে। শালাটাকে বানা, আমি ওরে দেখছি। জিপ থেকে ছেলেগুলো নামতেই সবাই শুনতে পায় একটি হুইসেল। গেটের দিকে তাকিয়ে দেখে দুটো জিপে করে 17-18 জন পুলিশ ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে। আরিফ নিশির হাত ছেড়ে দেয়। জিসানও থেমে যায়। আরিফ নিশি আর নিলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে কয়েক মিনিট। পুলিশগুলো চলে এসে ওদের ঘিরে ধরে। আরিফের দিকে তাকিয়ে নিশি বলে, তোকে না বলেছিলাম আমার হাতটা ছাড়, কথা শুনলি না। তোকে তো আমি পরে। সবাই ইউনিভার্সিটির গেটের দিকে তাকায়। কালো রঙের একটা বড় গাড়ি ইউনিভার্সিটির মেন গেট ক্রস করে নিলয়দের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ড পরেই গাড়িটা তাদের থেকে কয়েক হাত দূরে এসেই দাঁড়ায়। গাড়ির দরজা খুলে কালো স্যুট পরা একজন ব্যক্তি নামলো। নিলয় নিশির দিকে তাকায়। নিশি মুচকি হাসে। নিলয় লোকটাকে বেশ ভালো করেই চেনে। ইনি হলেন সিনিয়র সিআইডি অফিসার শরীফ। ছদ্মবেশী নিলয়কে এখন কেউই না চিনতে পারলেও নিলয় কিন্তু সবাইকেই চেনে। অফিসার, এটাকে নিয়ে যান। শরীফ সাহেবের কথা মতো পুলিশরা আরিফকে নিয়ে চলে যায়। নিশি এসে শরীফকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কে ফোন দিল? তোর ওপর আমার নজর থাকে সবসময়, কেউ ফোন দেয়নি, নিজেই এসেছি। তুমি পারো বটে ভাইয়া। তো ছেলেটা কে? নিলয় এতক্ষণ হাবার মতো সেখানেই দাঁড়িয়েছিল, তাই শরীফ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে কথাটি বলল। নিলয় আজ হুট করে সব কিছু পেয়ে যাবে ভাবতেই পারেনি। নীলাদ্রিকে খোঁজার সে কতটাই না চেষ্টা করেছে, অথচ সে নীলাদ্রিকে আগেই চিনত। আগেই তার সাথে পরিচয় ছিল। খুব বুদ্ধিমান মেয়েটা, কিন্তু এভাবে ধরা দেবে নিলয় তা ভাবতেই পারেনি। ওহ ভাইয়া, ওর নাম আবির, নতুন এসেছে, খুবই ভালো ছেলে, কথা কম বলে। আরিফ যখন আমার সাথে ঝামেলা করেছিল তখন ও এগিয়ে এসেছিল। হ্যালো, দেখে তো মনেই হয় না তুমি আরিফের মতো ছেলের সাথে
ফাইট করতে পারবে। তোমার যা লুক তাতে করে মনে হয় বড় জোর মশা মারতে পারবে। সরি, মজা করলাম। তবে এটা সত্যি, কিন্তু তোমার দেখে মনে হয় না তুমি সত্যি আরিফের সামনে এসেছিলে আমার বোনকে বাঁচাতে। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসির কারণ শরীফ সাহেবের কথা। কারণ এই শরীফ সাহেব তো আর জানে না এই নিলয়কে। ওরকম আরিফ কেন, এরকম সিআইডি অফিসারও কখন যে মাটিতে পড়ে থাকবে তা কেউই জানে না। নিলয়ের সাথে কিছুটা সময় কথা বলে বিদায় নেয় ওরা। নিলয় ক্যাম্পাসের মধ্যে গাছের নিচে বসে পড়ে। নিলয় হাসে, তবে শব্দহীন হাসি সে, যা সবাই দেখলেও শব্দ শুনতে পারবে না। নীলাদ্রিকে সে পেয়েছে, এইবার পালা নেহার। কিন্তু আমার সাথে কেন এমনটা করলে? আমি কিছুই করিনি, সবটা তোমার ভাগ্য। ভাগ্য? আমার ভাগ্য আসলেই দুর্ভাগ্য, কিন্তু তুমি কেন এমন করলে? ওইসব বাদ। তোমাকে মারিনি কারণ তোমাকে ভালোবাসি নিলয়। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ধরপড় করে বিছনা থেকে উঠে পড়ল নিলয়। বিছনার আধা ফাঁকা জায়গাতে হাত দিয়ে নেহাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করল নিলয়। তারপর খট করে উঠে টেবিলে থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। এরপর কিছুটা সময় লাগলো নিলয়ের। সে যে নেহাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তা কিছুটা বোঝার জন্য। জোরে এক নিঃশ্বাস ছেড়ে দিয়ে ফোনটা বের করে নিলয়। স্ক্রিনে নেহার হাস্য উজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করতে লাগলো নেহা নিলয়কে ছেড়ে যাওয়ার ঘটনাগুলো। নেহা দাঁড়িয়েছিল ব্যালকনিতে বৃষ্টি আসার অপেক্ষায়। নিলয়ের হাত ধরে বৃষ্টিতে ভিজবে তারা। নেহাকে অবাক করে দিয়ে সেদিন ঝুম বৃষ্টি আসে প্রকৃতিতে। নেহা একাই বৃষ্টিতে ভিজলেও নিলয়কে নিয়ে এর আগে কোনোদিনও সে বৃষ্টিতে ভেজেনি। নিলয় বেলকনিতে এসে দাঁড়ায়। নেহার হাত ধরে সেদিন বৃষ্টিতে ভেজা তার প্রথমবার। অনেকটা সময় বৃষ্টির পানিতে গা ভাসিয়ে ভালোবাসার স্মৃতি বিস্তরণ করে। সারাদিনের বৃষ্টিতে ভালোবাসা বিলাসের পর ফিরে আসে বাড়িতে। সেদিন রাতটা ছিল নিলয়ের জন্য একটা স্বপ্নের রাত। নিলয় খুব কাছাকাছি আসে নেহার। সেদিন রাতে নিলয় যেন বেশ আরামেই ঘুমিয়ে থাকে। ভোর রাতের দিকে হঠাৎ নিলয় শুনতে পায় মাইকের শব্দ। আড়ামোড়া ভেঙে চোখ মেলতেই সামনের দেওয়ালে থাকা ঘড়িটার দিকে চোখ যায় নিলয়ের। তখন রাত 4টে বাজে। সারা রাত ভালোবাসা মিশ্রিত দুজন মানুষ গল্প করে খানিকটা আগেই ঘুমিয়েছিল। নিলয়ের চোখে তখনও ঘুমের রেশ লেগে রয়েছে। নিলয় আবারও শুনতে পায় হ্যান্ড মাইকের শব্দ। কেউ যেন বিকট শব্দে বলছে, নিলয়, পালানোর চেষ্টা করো না, পুলিশ তোমাকে সব দিক থেকে ঘিরে রেখেছে, জলদি বাইরে এসো, আত্মসমর্পণ করো। নিলয় বেশ কিছু সময় অবাক হয়ে চারপাশটা ভালো করে দেখতে থাকে। এক মুহূর্তের জন্য নিলয় ভেবে নিয়েছে সে কোনো নতুন জায়গাতে তো এসে পড়েনি। চেনা জায়গাটাও কেমন যেন তার কাছে অচেনা লাগতে শুরু করেছে। বিছানা ছেড়ে জানলার দিকে যায় নিলয়। জানলার কালো পর্দা হালকা তুলে তাকিয়ে দেখে বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কিছু সময় বোবা হয়ে দাঁড়িয়ে থাকে নিলয়। নিজেই মনে মনে বলে ওঠে, আমার বিরুদ্ধে তবে কি নীলাদ্রি সব প্রকাশ করে দিল? কিন্তু এভাবে সে প্রকাশ করবে ভাবতেই পারিনি। নিয়াকে এখনই সরিয়ে ফেলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় বিছনার দিকে তাকায়। এতক্ষণ নেহা সেখানেই ঘুমাচ্ছিল, কিন্তু নিলয় দেখে সেখানে কেউ নেই। নিলয় কোনো কথাই বলে না। বিছনায় থাকা বালিশের পাশে ফোনটা হাতে নিয়ে মাসুমকে কল দেয়, কিন্তু ফোনটা বেজেই চলছে। তবুও কেউ রিসিভ করে না। একে একে রাফাত, সিয়াম সবাইকেই কল দেয় নিলয়, কিন্তু কেউই রিসিভ করে না। নিলয় যেন কথামৃত চাহিনি দিয়ে আবারও জানলার কাছে যেয়ে দেখতে থাকে। আবারও শুনতে পায়, নিলয়, জলদি আত্মসমর্পণ করো। নিলয় বিছনার কাছে এসে পিস্তলটি বের করে। তখনই শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক 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 ঠক। নিলয় চমকে যায়।
হাতে পিস্তলটা সেট করে একবার ভাবলো দরজার সামনে কোনো পুলিশকে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্ল্যাকমেল করে এখান থেকে সে বের হয়ে যাবে। আবার ভাবলো যদি তারা সবাই দরজা খোলার সাথে সাথে গুলি করে। নিলয় কিছুক্ষণ পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে, ঘড়িটার দিকে চোখ যায়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন অশান্তভাবে রুমের মধ্যে পাইচারি করছে। ঘড়িতে তখন 5টা বেজে গেছে, একদম ফাঁকা ভোর। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। আস্তে আস্তে দরজা খুলতেই দেখে 4 জন পুলিশ পিস্তল নিয়ে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে, বেশ খানিকটা দূরেই যদিও। নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই পেছন থেকে কেউ নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়ায়। নিলয় ঘুরতে যাবে, তখনই 4 জন পুলিশ এসে নিলয়ের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। তারপর সেই 4 জন পুলিশ স্যালুট করে দাঁড়িয়ে থাকে সেখানেই। নিলয় সামনে তাকিয়ে হাবার মতো এসব দেখতে থাকে। পেছন থেকে পিস্তলটা নামিয়ে নেয় কেউ একজন। নিলয় সেদিকে ঘুরে তাকায়। পেছনে তাকাতে নিলয়ের যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। যাকে সে এভাবে কোনোদিনও কল্পনাও করেনি, সে আজ নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে, তবে নতুন এক রূপে। গায়ে শার্ট আর প্যান্ট পরা, চুলগুলো বেশ গুছিয়ে বাঁধা। নিলয় এবার আস্তে আস্তে করে ডাক দেয়, নিহা। নেহা মুচকি হেসে ওঠে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি করব, দেশের সবচাইতে বুদ্ধিমান মাস্তানদা রাফিয়ানকে যে ধরার দায়িত্ব সবচাইতে বুদ্ধিমান ক্রাইম ব্রাঞ্চের অফিসার নেহা আহসানের উপর দেওয়া হয়েছে। আমি যে একজন পুলিশ এটা আমার পরিবারও কোনো দিন জানে না। আর সেটা তুমি কি করে জানবে মিস্টার রাফিয়ান? নিলয় ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, সারা শরীর কেমন যেন কেঁপে উঠল ওর। গায়ের লোমগুলো অজান্তেই দাঁড়িয়ে গেছে। বারবার নিলয়ের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, কেন এমন করলে? কেন তাহলে ভালোবাসার নামক প্রজাপতিকে নিয়ে খেলা করলে? কেন এতটা নাটক করলে? নিলয় প্রশ্নগুলো করে না। আসলে নিলয়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না, তবুও কেন জানি না। নেহা সেই প্রশ্নগুলোই ঠিকঠাক বুঝে নিয়ে বলতে লাগলো, জানি এখন হয়তো ভাবছো কেন এত কিছুর পর তোমাকে ধরলাম। আসলে নীলাদ্রি হলো আমার ইনফর্মার, আর ও তোমার এক সময়ের আত্মীয় ছিল। নিলয়ের চোখ বেয়ে কখন যে পানি গড়িয়ে পড়তে লাগলো, নিলয় তার টেরও পায়নি। নিলয়ের চারপাশে 4 জন পুলিশ পিস্তল হাতে নিয়ে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় যেন আজ কেমন চুপসে গেছে, তবে পিস্তলের সামনে দাঁড়ানোর জন্য কিন্তু নয়। নেহার এমন রূপ দেখে নেহার দিকে নিলয় তাকায়। নেহা বলে, প্লিজ এখনই এত কান্নার দরকার নেই। আর নিলয়, আই মিন দ্য গ্রেট মিস্টার রাফিয়ান, কাঁদলে কেমন যেন বেমানান লাগছে। তোমার চোখে কান্না নয়, হিংস্রতা মানায়, যা তোমাকে খুন করার সময় দেখা যায়। অবাক হচ্ছ নিশ্চয়ই। নেহা হাসতে থাকে, শব্দহীন হাসি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের মাঝে যেন সব ধরনের শূন্যতা এসে ভর করেছে। যাকে প্রচণ্ড বিশ্বাস করত নিলয়, সেই মেয়েটা আজ পুলিশ হয়ে সামনে দাঁড়িয়ে আছে। নিলয় কখনোই তা কল্পনা করেনি। নেহা আবার বলে, আমি সবটাই জানি, কেবল জানতাম না তোমার মাস্তানিতে আসার গল্পটা, জানতাম না তোমার মিমিকে মারার গল্পটা। তবে এইটা জানতাম তোমার সাথে মিমি জড়িয়ে আছে, ও ছিল আমার জুনিয়র অফিসার। আচ্ছা থাক, একটু পরেই সব খুলে বলি। এখন তোমার সাথে একটু প্রেম করা যাক মিস্টার রাফিয়ান। নেহা কথাগুলো বলে আবার হাসতে থাকে। নিলয় পাটা যেন কেমন অস্থির হয়ে কাঁপাতে থাকে। ভয়ে নয়, কেমন যেন গুজবাম হয়ে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। নিলয় অনেক কিছু বলতেই যেও কিছুই বের হচ্ছে না তার মুখ থেকে। আকস্মিক অবাক হয়ে নিলয়ের কথা যেন একদমই হারিয়ে গেছে। কেবল মনে মনে অনেক রকমের কথা সাজাতে থাকে নিলয়, কিন্তু উত্তেজনায় তা সবটা যেন বেখাপ্পা হয়ে যাচ্ছে বারবার। কেশর গচ্ছিত সিংহকে যেন লড়াইয়ে হারানোর পর সবাই মিলে জোর করে কেটে নেওয়া হয়েছে।
তার গর্বের কিশোর। সে না পারছে তার জাতির সাথে থাকতে, না পারছে এক হতে। নিলয়ের অবস্থাটাও ঠিক একই রকম। নেহার দিকে বিদঘুটে দৃষ্টিতে তাকায় নিলয়। যা কোনোদিন এমন করবে নিলয় তা ভাবতে পারেনি। কখনোই নেহার দিকে সে এমনভাবে তাকায়নি। নিলয়ের তাকানোর মাঝে ছিল ভালোবাসা আর মায়া, যা নেহার জন্য সর্বদাই উচ্চশীল। কিন্তু আজ নেহা হাসতে হাসতে বলে, ভিতরে আসো মিস্টার নিলয় সাহেব। নিলয়ের পা যেন আর চলে না। পেছন থেকে 4 জন পুলিশ নিলয়ের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দেয়। তারপর নেহাকে স্যালুট করে ওরা চলে যায়। নেহা বিছনার উপরে থাকা নিলয়ের সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নেহা একটা সিগারেট জ্বালায়। নিলয় হাঁ করে নেহার দিকে তাকিয়ে আছে। যে মেয়েটা দুধ খেতে চাইতো না, আর আজ সেই মেয়েটা নিজেই সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটে রেখে টানছে। নেহা আর একটা সিগারেট জ্বালিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে বলে, এই নাও খাও, তুমি তো সিগারেট খাও, নাও এটা। অপস, তোমার তো হাতই খোলে না। যাকগে, আমি খাই আর তুমি গল্প শুনো। নেহার মুখে হাসিটা নিলয় আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। আজ যেন নিলয়ের সব শক্তি নেহা নামের মেয়েটি কেড়ে নিয়েছে। নেহা আবার বলে, প্রায় রাতেই দেখতাম তোমাকে কালো কোট পরে বাইরে যেতে, তোমার কাছে থাকতো পিস্তল, আর আমি তখনই নীলাদ্রিকে বলতাম খোঁজ নিতে। সেই বলতো তুমি কখন কাকে কিভাবে মার্ডার করতে। যখন তুমি বাড়িতে আসতে তখনও জেগে থাকতাম আমি। তোমার প্রতিটা পদক্ষেপ আমার চেনা। তুমি লুকিয়ে পিস্তল রাখতে পারো, আর আমি কেন পারবো না পরিচয় লুকিয়ে রাখতে? তোমার বাড়িতে বসেই সব কিছু জানতাম আমি। তোমার ব্যাপারে উপর লেভেলে যেভাবে আমাকে বলা হয়েছিল, তোমাকে দেখার পর মনে হয়েছিল আসলে তুমি ঠিক ওরকম না। ভয়ঙ্কর একজন মানুষ হিসেবে তোমাকে জানতাম, কিন্তু তোমাকে দেখে প্রথমেই ভেবেছিলাম ইউ আর এ চকলেট বয়, বাট তুমি সেরকম নাও। তোমাকে অনেক পুলিশ আগেই ধরতে, কিন্তু তোমাকে প্রমাণের অভাবে ধরতে পারতো না। তবে আজ প্রমাণ আছে, সাক্ষী আছে। জানো সে কে? সে হলো নীলাদ্রি। তোমার ক্রাইমের সব প্রমাণ ওর কাছে আছে, আর ও আজই আমাকে সব দেবে। তাই আর দেরি করলাম না, তোমাকে ধরেই নিলাম। নিলয় হাসতে থাকে। চারিপাশে সকালের আলো উদীয়মান হয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। নিলয়ের হাসির দিকে নেহা তাকিয়ে একটু অবাকই হয়। এমন অবস্থায় কেউ হাসতে পারে নেহার তা জানা ছিল না। নিলয় বলে, আমাকে মেরে ফেলো। কেন? আমি বেঈমানদের বাঁচিয়ে রাখি না। আগে তুমি বের হও। বের তো হবই, তার আগে জানতে চাই সবটুকু। কেন এমন করলে? নেহা উঠে পাইচারি করে কয়েকবার। নিলয়ের সাথে তার পরিচিত বেশ কদিনের, কিন্তু নিলয়ের এই হাসির সাথে নেহা একদমই পরিচিত নয়। নেহা একদিনে জেনেই নিয়েছে নিলয় কারণ ছাড়া হাসে না। তাই নিজেকে সংযত রেখে পকেট থেকে ফোন বের করে নীলাদ্রিকে কল দেয়। নীলাদ্রির সাথে কথা বলে কনফার্ম হয়ে নেয়। তারপর শান্তভাবে বসে। নেহা বলে, সবটাই বলবো তোমাকে। তোমার সাথে তো কথাও হবে না, আর তাই সব কিছু গোপন রেখে কি লাভ? তাহলে বলেই ফেলি। অবশ্য স্যারকে বলেছিলাম তোমাকে দুপুরে নিয়ে যাব, হাতে অনেকটা সময় আছে। কিছুক্ষণ না হয় তোমার সাথে গল্প করে কাটিয়ে দিয়েই। শোনো তাহলে। নেহার দিকে তাকিয়ে থাকে নিলয় তার ভালোবাসা নামক অধরা দৃষ্টিতে। নিলয় চাইলেও নেহাকে এখনো ঘৃণা দৃষ্টিতে দেখতে পাচ্ছে না, কিন্তু সামনে বসে থাকা মিষ্টি চেহারার মেয়েটিকে নিলয়ের দিকে নিলয়ের দিকে দিব্যি তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। নেহা বলে, লাবিদ হাসান হচ্ছেন ক্রাইম ব্রাঞ্চের প্রধান অফিসার। যখন লাস্ট সেমিস্টারে আসি তখন খুব বেপরোয়াভাবে চলাফেরা করতাম। একদিন সন্ধ্যায় রাত হবে, আমি আর মিমি দুজনে নিজের ঘরে ফিরছিলাম। যখন বিশ্ববিদ্যালয়ের মেন রাস্তা ক্রস করে কিছুটা ফাঁকা রাস্তায় আসি, তখন কারো চিৎকার শুনতে পাই।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই মানুষজন খুব একটা ছিল না বললেও চলে। যখন সেই চিৎকারের রহস্য উদ্ঘাটন করতে যাই, তখনই সেখানে যেয়ে দেখি ময়লার ড্রেনে কেউ পড়ে আছে। আমি আর মিমি খানিকটা অবাক হই। লোকটা বারবার মৃত চিৎকার বলছে, কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন। লোকটাকে কোনোদিন দেখিনি আমরা, চিনিও না। গায়ে ছিল পুলিশের পোশাক, তাই প্রথমেই মনে করে নিয়েছিলাম পুলিশি ঝামেলাতে জড়ানোর কোনো দরকারই নেই। কিন্তু লোকটার আত্মচিৎকার আমাকে কেমন যেন ভাবিয়ে তোলে। ওনাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এরপর ধীরে ধীরে লোকটি সুস্থ হয়। প্রতিদিন একবার করে লোকটাকে দেখতে যেতাম। পরের নাম জানতে পারি লাবিদ হাসান, ক্রাইম ব্রাঞ্চ এর প্রধান উপদেষ্টা। তারপর জানতে পারি এইভাবে রাস্তায় পড়ে থাকার কারণটা। জানতে চাও নিলয়, তিনি কেন গুলি খেয়ে পড়েছিলেন? নেহা থেমে যায়। নিলয় বোকা চাহনি দিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় জানে পরের গল্পটা, কারণ নাবিদকে নিলয়ের লোকই গুলি করেছিল। তার কারণ ছোট নয়, তার কারণ অনেকটা। নাবিদ হাসান নতুন জয়েন করেছিল ঢাকাতে, আর এসেই সব রকম ঝামেলা শুরু করে দেয়। প্রথমেই নাবিদ নিলয়ের গ্যাংয়ের সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ে। একসময় নিলয়ের লোক নাবিদকে গুলি করে রাস্তায় ফেলে আসে। নেহার দিকে তাকায় নিলয়। নেহা বলে, নিলয় হাসান কে? তখন জানতাম না, ওনার মুখে শুনতাম তোমার কথা। তোমার লোকেরাই ওনাকে গুলি করে, তুমি নাকি কাউকে জেনে শুনে মারোই না। কিন্তু তোমার লোকেরা তা শোনে না। প্রতিদিন ওনার থেকে তোমার গল্প শুনতাম। এক সময় ওনার পরিবারের সাথে আমার পরিচয় হয়। বলতে গেলে ক্লাসের নাম করে আমি ওনাদের বাড়িতেই কাটাতাম সব সময়। উনি আমাকে মা বলেই ডাকতেন। একদিন উনি বেশ খুশি হয়েই এসে আমাকে বলে, নিলয়কে ধরা পুরো বাংলাদেশ পুলিশের কাজ নয়, কারণ সে খুব চালাক, চতুর আর খুব ভয়ঙ্কর। আমাদের আগে সে 2 লাইন বেশি ভেবে পথ চলে। ওর সাথে মাইন্ড গেম খেলা দরকার। তাই আমিও আমার টিম সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আর মিমি ক্রাইম ব্রাঞ্চে যোগ দাও। তোমাদের নিলয়কে ধরার মিশনে পাঠানো হবে। আর কেন হবে তা বলছি, কারণ নিলয় কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না, আর মেয়েদের ওপর রাগও দেখায় না। আর জানোই তো, নারীর কাছে সব পুরুষই বন্দী। সো প্লিজ নেহা, আমার কথা শোনো, সবটা তোমাকে বুঝিয়ে বলা হবে। নিলয় একটা আতঙ্ক, ওসব উচ্চ শ্রেণীর লোকদের ধরে নিয়ে গিয়ে মেরে দেয়। জানি সেই সমস্ত লোকদের সাথে নিলয় এমনি এমনি শত্রুতা করে না। সেই লোকগুলো ধোয়া তুলসীর পাতাও নয়। তবু ওপরতলা থেকে চাপ আসছে। না তো নিলয়কে আমরা কোনোদিন ক্রাইম স্পটে দেখেছি, আর না কেউ তাকে মারতে দেখেছে। যে দেখেছে সে হয় কথা বলতে পারার অবস্থায় নেই, আর অথবা সে হয়তো দুনিয়ায় নেই। তাই প্লিজ আমার কথা শোনো, তোমাদের দিয়ে সবটাই হবে। ওনার কথা শুনে আমি আর মিমি অবাক হই। তারপর বহু রিকোয়েস্টের পরে আমরা দুজনে জয়েন করি। মিমিকে প্রথম তোমাকে ধরার জন্য পাঠানো হয়, আর আমাকে তখন নিয়োগ দেওয়া হয় তোমার উপরে একটা থিসিস তৈরি করতে। আর সেই সময় থেকে নীলাদ্রিকে আমি তোমার পিছনে লাগিয়ে দেই। সব কিছু ঠিকঠাক চলছিল। মজার ব্যাপার কি জানো, আমাকে শুধুমাত্র তোমাকে ধরার জন্যই রাখা হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মিমি ভুলটাই করে বসে তোমার সামনে চটজলদি নিজেকে পরিচয় দিয়ে। খুব কাঁচা ছিল মেয়েটা। আর সে কি করলো, তোমাকে ধরার বদলে তোমাকে মেরেই ফেলেছিল প্রায়। আর তার উপর তোমার আহত বা নিহত বডি তখন খুঁজে পাচ্ছিলাম না। এই কারণে আমরা কয়েকদিন খুব সাবধানে থাকি। এরপর তুমি আবার ফিরে এলে, তারপর মিমিকে মারলে। আমরা আরও সাবধান হয়ে যাই, আর তোমাকে ধরার কোনো প্ল্যানই কাজে আসছিল না। এক সময় জানতে পারি আমার আব্বুর সাথে তোমার বেশ সখ্যতা। ব্যাস, প্ল্যান পেয়েও গেলাম, কেবল সঠিক সময় আসছিল না। একদিন কাকতালীয়ভাবে সেই সময়টাও চলে আসে। বাড়ি থেকে বের হতেই তুমি নিজেই আমাকে তুলে নিয়ে এলে। তুমি গাড়িতে আমাকে তুলে আনছিলে ঠিকই, আর তোমার গাড়ির পেছনে পুলিশের গাড়িও ছিল, এটাও সত্য। তোমার প্রতিটা পদক্ষেপ আমি জানতাম। ধীরে ধীরে তোমার সাথে একদম সাধারণভাবে মিশে যাই। কেবল অপেক্ষাতে ছিলাম তোমার ব্যাপারে পুরো প্রমাণ কবে আমার হাতে আসবে।
ব্যাস সেটা আজই পেয়ে যাব, তাই তোমাকে ধরে নিতে হলো। নিলয় কোনো কথা বলে না, কেবল নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। নিলয় নিজেও জানে না কিভাবে তাকে ধরা হবে, আর কবেই বা ঢপ মাস্তানির খাতায় নিলয়ের নাম সবার আগে উঠে থাকবে কেই বা জানতো। কিন্তু নেহাকে এভাবে সে কখনোই কল্পনা করেনি। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, খুব ভালো মিস নেহা আহসান, আমি আবার বলছি আমাকে মেরে ফেলো, না হলে আমি বেঁচে থাকলে সবকিছু শেষ করে দিতে পারি, এটা তুমি ভালো করেই জানো। আমাকেও শেষ করে দেবে? নিলয় কোনো কথা বলে না। নেহার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় নিলয়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে থাকে, আর নেহা বলে ওঠে, তুমি পারবে না আমাকে শেষ করতে, কারণ তুমি আমাকে ভালোবাসো। নিলয়, তোমাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ এবার সব কিছু ছেড়ে দাও, এই জীবন থেকে বেরিয়ে আসো। চলো না আমরা একসাথে বাঁচি। আমি তোমাকে সত্যি ভালোবাসি নিলয়। হয়তো ভাবছো এত কিছুর পরেও তোমাকে ভালোবাসি কথাটা বলছি কিভাবে। আসলে নিলয়, আমি মিস্টার রাফিয়ানকে নয়, একদম সাধারণ একটা ছেলে মিস্টার নিলয়কে ভালোবাসি। এটা হয়তো ভাবছো তোমাকে না ধরে অন্যভাবেও তোমার এই পথ থেকে বের করা যেত কি না। তা যেত, কিন্তু আমি যে দায়িত্বে বাঁধা। তুমি যেদিন নিজেই বলেছিলে সব কিছু ছেড়ে দিয়ে নতুনভাবে বাঁচবে, সেদিন আমার থেকে খুশি কেউ হয়নি। ভেবেই নিয়েছিলাম তোমার সাথে বাকি সময় থাকার জন্য আমিও এই দায়িত্ব থেকে বের হয়ে আসব, কিন্তু তুমি কি করলা? আবার শুরু করলা। তোমাকে নিয়ে পারছি না নিলয়, তোমাকে বড্ড ভালোবাসি আমি নিজের থেকেও। প্লিজ তুমি ফিরে এসো, কথা দিচ্ছি আমি আইনের সহায়তায় তোমাকে বের করে আনবো, একসাথে বাঁচবো, তোমাকে ভালোবেসে সব সময় থাকতে চাই। নিলয় কোনো কথা বলে না। কান্না মিশ্রিত নেহার দিকে নিলয় বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে আছে। হয়তো নিলয় দেখতে যাচ্ছে কত রকমভাবে মেয়েরা তাদের রূপটা বদলায়। নিলয় কোনো কথা বলে না, শুধু উচ্চস্বরে হাসতে থাকে। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নেহা ঠিকই বুঝে নিয়েছে নিলয় আর তাকে বিশ্বাস করে না, কিন্তু কি করে করবেই বা সেও তো একটা দায়িত্বে বাঁধা, আর নিলয়কে ভালোবেসে সে সব কিছুই করতে পারবে। এটা কি নিলয় বুঝতে পারছে না? নিলয় হাসি থামিয়ে নেয় আর বলে ওঠে, একটা সিগারেট হবে? দেখো নিলয়, পাগলামো করো না, আমি তোমাকে জানি, চিনি। বড় রকমের সিচুয়েশনে তুমি মাথা একদমই ঠান্ডা রাখো, আর তুমি এমন অবস্থাতেও হাসবে না। তোমার হাসি অন্য কিছু মিন করে, যা আমি মানতে পারছি না। প্লিজ আমি যা বলছি তোমাকে সেটাই করো। তোমাকে ভালোবাসি নিলয়, কেন বুঝতেছো না? ভালোবাসা, এই নিলয়ের ভালোবাসা আর নিতে পারবে না। আমি আবার বলছি, আমাকে এখনই এখানে মেরে ফেলো, না হলে কি? হ্যাঁ, খুব অ্যাটিটিউড তোমার। হ্যাঁ, যা ভাবো তাই করো, কারো কথা শোনো না। কি ভাবো কি নিজেকে? কি সমস্যা কি তোমার? মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? পাগল আছো তুমি? ওকে, চলে যাও, যাও, না হলে মেরে ফেলো। আমি তোমার হাত করা খুলে দিচ্ছি। নেহা উত্তেজিত হয়ে সব কথা বলে, এমনকি নিলয়ের হাত করাও খুলে দেয়। নিলয় তখন চেয়ারে বসে আছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে, আর নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা জানে হয় এখন নিলয় তাকে মারবে, আর না হয় এখান থেকে নেহার মাথায় পিস্তল লাগিয়ে পালিয়ে যাবে। কিন্তু নিলয় যে মানুষ, সে মরবে কিন্তু পালাবে না। নেহার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় বিছনায় থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয়। তারপর আবার চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে সিগারেটে টান দেয়। নেহা কেবল অবাক চোখেই তাকিয়ে আছে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, ভয় নেই, তোমার দায়িত্ব কোনো ত্রুটি আমি রাখবো না। আমি পালাবও না, তোমাকে মারবও না। জানি মারবে না, রাফিয়ানেরও যে একটা মন আছে, তুমি যে আমাকে ভালোবাসো এইটা আমি ঠিকই জানি, কিন্তু এখন তুমি জানো না আমিও তোমাকে ভালোবাসি, তোমার মতো করেই।
নেহাকে অবাক করা আধা খাওয়া সিগারেট ফেলে দিয়ে নিলয় নিজেই নিজের হাতে হাতকড়া পরিয়ে নেয়। নেহা কিছু বলতে গিয়েও বলতে পারল না। কেবল নেহার দিকে তাকিয়ে নিলয় একবার হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে চলে এলো। সকালে সূর্যের আলো নিলয়ের মুখে এসে পড়ে। আরিতা দৌড়ে আসে নিলয়ের কাছে। ভাইয়া তুমি ভালোভাবে পড়াশোনা করবি, মা বাবাকে দেখে রাখিস, আর এসব কিছু যেন নানু নানি কেউ জানে না। আর চিন্তা করিস না, আমি আসবো আবার। শেষের কথাটা নিলয় নেহার দিকে তাকিয়েই বলে। নেহা কোনো প্রতি উত্তর দেয় না। বাইরে বের হতেই চারপাশের সব পুলিশ নিলয়ের সামনে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে তার দিকে তাক করে রয়েছে। নিলয় হেসে দেয়। পুলিশের প্রিজন ভ্যানের সামনে রাফাত, মাসুম আর সিয়ামকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে। মুখের রক্তের দাগ স্পষ্ট, তার মানে পুলিশদের মধ্যে এদের কেউ কেউ মেরেছে। নিলয় যেতেই ওরা বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের হাতেও হাতকড়া পরানো থাকে। নিলয় গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদেরকে কোন অফিসার মেরেছে? ভাই। নিলয়, পাগলামি করো না প্লিজ। মাসুম, কে তোদেরকে মেরেছে? মাসুম কোনো কথা বলছে না, কেবল দৃষ্টি ঘুরিয়ে একজন পুলিশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিলয় একটা হাসি দিয়ে বলে, চিন্তা করিস না, মুখটা চিনে রাখ, কয়েকদিন পর যখন ফিরে আসবো তখন। নিলয় কথাটা শেষ না করেই পুলিশটা এসে নিলয়ের গালে চড় বসিয়ে দেয় জোরে। মাসুম, রাফাত আর সিয়াম এগিয়ে আসতে চাইলেও পেরে ওঠে না। নেহা রেগে উঠে বলে, অফিসার কি হচ্ছে? সরি ম্যাম, আমাকে মারার হুমকি দিয়েছে তাই। শাট আপ। আমার সামনে এরপর যদি এসব করেছো তাহলে যাও, সবাইকে গাড়িতে তোলো। আমি আর নিলয় আলাদাভাবে আসছি। কিন্তু ম্যাম। ভয় নেই, ও পালাবে না। আর পালিয়ে গেলেও আমি নিজেই এর জন্য দায়ভার নেব। যাও। মাসুমদের নিয়ে প্রিজন ভ্যানে চলে যায় তারা। সব পুলিশও ওদের সাথেই চলে যায়। কেবল রয়ে যায় নিলয় আর নেহা। নেহা নিলয়ের হাতকড়া খুলে দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। নেহা নিলয়ের গাড়িতে নিলয়কে নিয়ে বসে। সেখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে আসে সেই নদীর পাড়টাতে, যেখানে দুজনের বহু স্মৃতি জড়িয়ে আছে। নেহা গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গাছের নিচে এসে বসে। শান্ত নদীর পানি থেকে তাকিয়ে থাকে নেহা। নেহার চোখ বেয়ে পানি যেন সেই নদীর পানিতেই মিশে যাচ্ছে। নেহা না পারছে নিলয়কে এভাবে দেখতে, আর না পারছে দায়িত্বের সাথে বেইমানি করতে, যেখানে ভালোবাসা হয়ে গেছে এখন বিষের মতো। নিলয় ধীর পায়ে এগিয়ে আসে নেহার কাছে। কিছুটা দূরত্ব রেখেই বসে নিলয়। নেহা পাশে তাকায়। এমন দূরত্ব নেহা কখনোই কল্পনা করেনি। নিলয় নদীর পানির দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে আজ যে গ্যাপটা দেখছো সেটা হচ্ছে অভিমান। অর্থাৎ মানুষ যখন প্রিয় মানুষটার সাথে অভিমান করে তখন তার সাথে 3 হাত গ্যাপের মতো ভালোবাসা দূরে সরে যায়। কারণ এই অভিমান আর ভালোবাসা দুটো কাছে টানে, আর কাছে টানার জন্য একটু গ্যাপ তো রাখা যায়। নিলয় আর কিছু বলে না, সোজা গাড়িতে গিয়ে বসে। নিজেই ড্রাইভিং সিটে বসে নেহাকে ডাক দেয়। নেহা পুরো বোকার মতো চাউনি নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কি বলল নেহা তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কেবল বারবার নিলয়ের বলা কথাগুলো নেহা ভাবছে এখনো। কি বলল? নেহার অস্থির মস্তিষ্ক এখন নিলয়ের টেরা বেঁকা কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু নেহা কিছুই বুঝতে পারছে না। নেহা গাড়িতে গিয়ে বসে। নিলয় নিজেই ড্রাইভ করে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসের সামনে গাড়িটা এসে থামে। নিলয় গাড়ি থেকে নামতে অনেকগুলো পুলিশ নিলয়ের চারপাশটা ঘিরে ধরে পড়ে। নিলয় মুচকি হেসে দেয়। নেহা গাড়ি থেকে নেমেই বলে, অফিসার এসবের দরকার নেই, ও কিছুই করবে না। নিলয় সোজা অফিসের মধ্যে প্রবেশ করে। পেছনে নেহা। পুলিশ কর্মকর্তারা হয়তো এটা একদমই আশা করেনি। তারা সবাই ভেবে রেখেছে নেহা আগে আসবে, নিলয়ের হাতে হ্যান্ডকাপ পরানো থাকবে। কিন্তু এসব তারা দেখছে পুরো উল্টো।
নিলয় আগে অফিসে প্রবেশ করে আর পেছনে নেহা। নিলয়ের হাতে কোনো হাত করা নেই, কেমন যেন পুরো পুলিশ টিম অবাক চোখেই তাকাচ্ছে দুটো মানুষের দিকে। নিলয় সোজা লাবিদ সাহেবের সামনে চেয়ারে গিয়ে বসে। নিলয় হাসি মুখে তাকায় লাবিদ সাহেবের দিকে। লাবিদ সাহেব নিলয়ের চাহনি বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয় তিনিও। নেহার দিকে তাকিয়ে লাবিদ সাহেব বলে, ফুল প্রুফ প্ল্যানটা এইভাবে শেষ হবে ভাবতে পারিনি। সব তোমার জন্য হয়েছে। দ্যাট সরি স্যার, আমারই ভুল ছিল। চুপ, আর একটাও কথা নয়। এখন ওকে কিভাবে চালান করব? স্যার, আমরা তো জানি ও সব কিছু করেছে। শাট আপ নেহা, কোনো কথা বলবে না তুমি। আমার সামনে থেকে চলে যাও। প্রমাণ ছাড়া নিলয়কে আদালতে পেশ করলে কি হবে বুঝতে পেরেছো? দেশের সবাই জানে সে রাফিয়ান লিডার, কিন্তু আমি কি দেখেছি তাকে মারতে? বা দেশের জনগণ দেখেছে ওর ক্রাইম করতে? চলে যাও সামনে থেকে। নেহা কিছু না বলে চলে আসে সেখান থেকে। নেহা মনে মনে খুশি হলো নিলয়ের কথা ভেবে কেমন যেন হচ্ছে। এদিকে নিলয় লাবিদ সাহেবের সামনে বসে আছে। লাবিদ সাহেব বলে, আজ তুমি বেঁচে গেলে নিলয়, পরে আর সুযোগই পাবে না। আসি মিস্টার লাবিদ সাহেব, আর আমার ভাইদের ছেড়ে দিন। আর একটা কথা, আমি না চাইলে কখনো আর আমাকে ধরার সুযোগ পাবে না। মোহন সাহেব, ওদেরকে ছেড়ে দিন। লাবিদ সাহেব আর কোনো কথা বলে না। নিলয় মুচকি হেসে অফিস থেকে বের হয়। বাইরে এসে নিলয় ওর গাড়িটা দেখতে পায়, কিন্তু নেহাকে সে খুঁজে পায় না। চারপাশে তাকায় কয়েকবার, কিন্তু নেহাকে নিলয় কোথাও দেখতে পায় না। তবে নিলয় এটা ভেবে পাচ্ছে না কেন নীলাদ্রি এমন করলো। কি রহস্য থাকতে পারে তারপর? ভাইয়া ওঠো। নিলয় ধরপড় করে ওঠে। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে নিলয় ঘুমিয়ে পড়েছিল তা সে টের পায়নি। চোখ খুলে তাকিয়ে দেখে মাসুমের হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে সে। নিলয় বেশ কিছু সময় শোয়া থেকে উঠে বসে মাসুমের দিকে তাকিয়ে রইল, কারণ কোনোদিনও মাসুম, রাফাত আর সিয়াম খবরের কাগজ পড়ে না। অথচ আজ ওর হাতে সেটা দেখে নিলয় খানিকটা অবাকই হলো। ভাই কি হলো, কথা বলো না কেন? আর তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না? যেদিন থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে বেরিয়ে এসে নেহা ভাবিকে খুঁজছিলে, সেদিন থেকে তুমি এই বাড়িতে আসো আর নিজের মুড অফ করো। আমি জানি এখানে নেহা ভাবির সাথে কাটানোর সময়গুলো তোমাকে ভাবায়, কিন্তু কেন তুমি ভাববে? সে তো বেইমানি করলো, তাই না? তোমাকে ধরার জন্যই তো সে এত কিছু করেছে, আর তার জন্য তুমি কেন সবসময় মনমরা হয়ে থাকবে? মাসুমের দিকে নিলয় তাকিয়ে মুচকি হাসে। এত কথা মাসুমের আগে কোনোদিনও নিলয়ের সামনে বলেনি, কারণ মাসুম যতটা নিলয়কে ভয় পায় তার থেকে অনেক বেশি ভালোবাসে এবং সম্মানও করে। এই কারণে নিলয়ের সামনে মাসুম নয়, রাফাতও নয়, সিয়ামও নয়, কেউই কথা বলতে পারে না। খুব দরকার ছাড়া কেউই সেরকম একটা কথা বলে না। নিলয় বলে, তুই বুঝবি না রে, বাদ দে। তোর হাতে পত্রিকা কেন? চাকরি পেলি নাকি? ধুর, কি যে বলো না, রাফিয়ানদের আবার চাকরি? অবশ্য তোমার ভয় দেখে যে কোনো জায়গায় চাকরি পাওয়াটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। আর যদি অফিসের লোকজন জানে আমি তোমার ভাই, তাহলে ওর চেয়ার ছেড়ে বসতে দেবে। এত কথা বলিস কেন? যা বললাম তার উত্তর দে। ও হ্যাঁ ভাইয়া, দেখো। মাসুম নিলয়ের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয়। সেখানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে বড় বড় করে লেখা, উঠতি নেতার অপমৃত্যু। নিলয় পত্রিকাতে ছাপানো ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ছবিটা আরিফের, কিন্তু নিলয় সব চাইতে অবাক হয়ে আরিফের লাশের পাশে মাটিতে একটা চিহ্ন দেখতে পায়। সেটা স্পষ্ট না হলেও নিলয় চিত্রটিকে বেশ ভালো করেই চিনে ফেলেছে, কারণ মাটিতে আঁকা চিত্রটি নিলয়ের পরা মাস্কের ছবি। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেবল একটাই প্রশ্ন ওর মনে বারবার বাসা বাঁধছে, রাকিবকে ছাড়া নিলয় আর কোনো ক্রাইমেই জড়ায়নি। তাহলে কে হতে পারে যে কিনা ঠিক নিলয়ের মতোই এমন করে খুন করছে? নাফিস, তারপর আরিফ। আসল কথা হলো নিলয়ের সাথে যাদেরই ঝামেলা পাচ্ছে তাদেরকেই খুন করা হচ্ছে। কিন্তু কে সে? কে হবে? নিলয় প্রশ্নগুলো বিড়বিড় করে করতে লাগলো নিজের কাছেই। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল নিলয়ের। পকেট থেকে বের করেই দেখে রাফিক ভাইয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে বলে, নিলয়, কেন করছো এসব? আরিফকে মারা উচিত হয়নি।
ও আমারই লোক ছিল। ভাই, ওকে আমি মারিনি। কি বলছো এসব? তাহলে কে মেরেছে? জানি না ভাই। আচ্ছা, সাবধানে থাকো। নিলয় ফোন কেটে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। মাসুমের দিকে তাকাতেই নিলয় বলে, আমাদের মধ্যেই কেউ এটা করেছে। না ভাইয়া, খোঁজ নিয়েছি, এটা সেই নতুন রাফিয়ানের কাজ হবে। কিন্তু আমি ছাড়া এমন কে আছে? এত সাহস কোথা থেকে পাচ্ছে? ভালো লাগছে না ভাইয়া। ছিল নীলাদ্রি, রহস্য হয়ে গেল আরেকজনকেও। কি থেকে যে কি হচ্ছে। আচ্ছা, আমি দেখছি। ভার্সিটিতে যেতে হবে। কেন? নীলাদ্রিকে তো আমরা জানি, তাহলে চলো তুলে আনি। না, একমাত্র ওই আছে আমাকে নিহার কাছে পৌঁছে দিবে। তোরা খোঁজ নে কে এই নতুন রাফিয়ান, আর আমি খোঁজ নিই নিহা সেদিন কেন নীলাদ্রির প্রমাণগুলো দেয়নি। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসার পর নিলয় শুনতে পায় কেউ তাকে ডাকছে। ওই মিস্টার আবির। নিলয় সেদিকে করে তাকায়, দেখে নিশি তাকে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, মাথাটা নিচু করে দাঁড়ায় নিশির সামনে। কেমন আছো আবির? ভালো। গুড। আমাকে যে টিস করতো সে মারা গেছে, এটা জানো? না তো। তোমার ভাইয়া হয়তো এমন করেছে। কি আর করবে, উনি ঠিকই করেছে। কেউ কি কখনো তার বোনের অসম্মানকে সহ্য করে? আরে গাধা, আমার ভাইয়া না, এটাকে মেরেছে একজন, কিন্তু সে কে মেরেছে আমি জানি। মানে? নিলয় কিছুটা অবাক হয়, কারণ নীলাদ্রি সব জানে। তাহলে কে মারতে পারে? নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কে? দাঁড়াও দেখাচ্ছি। তার আগে বলো, আমাকে কি তোমার বন্ধু বানাবে? তুমি কেন আমার বন্ধু হবে? জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট, তোমাকে সব বলা যায়। ও ওয়েট। নিলয় মনে মনে হাসে। ঠিক এমনই সুযোগ খুঁজছিল নিলয়, যাতে নীলাদ্রির খুব কাছে যেতে পারে, কিন্তু সে নিজেই নিলয়কে কাছে ডেকে নিয়েছে। নিলয় বিড়বিড় করে বলে, কে বলেছে নীলাদ্রি চালা? একদমই বোকা। খেলা তো এবার শুরু হবে। নিশি পকেট থেকে ফোন বের করে, তারপর কিছুক্ষণ ফোন টেপার পর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি নিলয়কে চেনো? নিশির মুখে প্রশ্নটা শুনে নিলয় কেসে দেয়। নিলয় ঠিক বোকার মতো চেয়ে আছে নিশির দিকে। নিশি নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলে, ও, তুমি কি করে জানবে? তুমি তো নতুন এসেছো। নিলয় হলো এই শহরের টপ মস্তান। কত পুলিশ বাহিনী ওর পিছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। কেন? আরে পাগল, নিলয় প্রতিটি কাজ করে অনেক ভেবে চিনতে, আর সে কোনো প্রমাণ রাখে না। আচ্ছা চলো হাঁটি। নিশি নামধারী মেয়েটি আবির নামধারী নিলয়কে নিয়ে হাঁটতে থাকে। নিলয় বেশ মুখিয়ে আছে অন্যের মুখ থেকে নিজের ব্যাপারে কথাগুলো জানতে। ফুচকা খাবে? নীলাদ্রির কথা শুনে নিলয় কেমন কেসে ওঠে। ফুচকা শব্দটা শুনে নিলয়ের নেহার কথা মনে পড়ে যায়। নেহার সাথে একদিন ফুচকা খেতে বের হয়েছিল নিলয়। সেদিন ফুচকা খেতে চেয়েছিল নেহা নিজেই, কিন্তু দোকানে গিয়ে নিলয় একাই 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে শুধু নিলয়ের দিকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে কেবল জিজ্ঞাসা করেছিল, কি হলো, খাচ্ছ না কেন? মুচকি হেসে বলে, কিছু না। নিলয়ের খাবার দিকে তাকিয়ে থাকে। এ কি হলো, চুপ কেন? নীলাদ্রির কথায় নিলয় বাস্তবে ফেরে। সামনে তাকিয়ে দেখে কখন যে সে ফুচকার দোকানে চলে এসেছে টেরই পায়নি। নীলাদ্রি ফুচকার অর্ডার দেয়, তারপর বলে, তোমাকে তখন না নিলয়ের কথা বলেছিলাম? এই দেখো, নিলয় সব কিছু আমার কাছে। নীলাদ্রি ফোন বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের খুন করার সব কিছুই এই ফোনে আছে। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়, কথা যেন বের হতে চাইছে না। নীলাদ্রি বলে, এই হচ্ছে নিলয়। আমি চাইলে ওকে এক্ষুনি সর্বোচ্চ শাস্তি দিতে পারি, কিন্তু কিন্তু কি? না থাক, এটা তোমাকে এখন বলবো না। তো এই নিলয় আবার খুন করছে। আমাকে যে টিস করেছিল আরিফকে, সে মেরে দিয়েছে। কই না তো।
মানে না মানে কিছু না। নিলয় একটু হলেই বলে দিয়েছিল সব, কিন্তু সে থেমে যায়। নীলাদ্রির দিকে তাকিয়ে নিলয় বলে, আরিফকে তো নিলয়কে মারতে দেখলাম না। আচ্ছা দাঁড়াও। নীলাদ্রি আর একটা ফুটেজ নিলয়কে দেখায়। সেখানে নিলয় স্পষ্ট দেখতে পায় নিলয়ের মতোই কেউ একই রকমের কালো পোশাক পরে মুখে মাস্ক পরে খুনটা করেছে। নিলয় কিছু সময় বোবার মতো তাকিয়ে থাকে ফোনের দিকে, কারণ এটা নিলয় নয়, তা সে নিজেই ভালো করে জানে। কিন্তু কে সে, যে কিনা হুবহু নিলয়ের মতো করে এইসব করে বেড়াচ্ছে? তাহলে দেখেছো, সে আবার খুন করছে। কিন্তু আমিও দেখতে চাই সে কত দূর এগিয়ে যেতে পারে। কেন? তুমি তো পুলিশকে সব বলে দিতে পারতে। না, বলবো না। আমি চাই সে নিজেই এসব পথ ছেড়ে দিক। কিন্তু কেন? কারণটা তোমাকে এখন বলা যাবে না। আর একটা কথা, তোমাকে দেখতে মাঝে মাঝে একদম নিলয়ের মতো লাগে, কিন্তু তুমি আর নিলয়ের মধ্যে পার্থক্যটা কি জানো? ও ভয়ঙ্কর আর তুমি ইনোসেন্ট। ও। নিলয় চলে আসে। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। চারিদিক কেমন যেন সব অন্যরকম লাগতে শুরু করেছে। সব কিছু থাকতেও যেন শূন্যতা। কেবল নেহা নেই। আচ্ছা, নেহা কি আমাকে সত্যিই ভালোবাসে? আমি কি তাকে দোষারোপ করব? চাইলেও তো নেহাকে এখনই খুঁজে বের করতে পারবো, কিন্তু কেন করছি না তাকে খোঁজার চেষ্টা? আমার মনে নেহার প্রতি ভালোবাসা না অভিমান জমে আছে বুঝতে পারছি না, বাট মাঝে মাঝে নেহার শূন্যতা আমাকে বেশ ভাবায়। নিলয় কথাগুলো বলতে বলতে হাঁটতে থাকে রাস্তার বাম পাশ দিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ নিলয় ডান পাশে কারো প্রতিচ্ছবি দেখতে পায়, আর সেটা যে নেহার, নিলয় তা বেশ ভালো করেই জানে। নিলয় যখনই তাকায় তখনই নেহা সেখান থেকে হেঁটে যেতে থাকে। নিলয় কয়েকবার ইশারাও করেনি। গাড়ি চলমান রাস্তা পার হতে নিলয়ের বেশ খানিকটা সময় লেগে যায়। যখন বিপরীত পাশে আসে, নেহাকে আর সে খুঁজে পায় না। নিলয় কিছুটা হতাশ হয়, বারবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। আর নেহা সে আড়ালে দাঁড়িয়ে থাকে, নিলয়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে নেহা বলে, এখনো সময় হয়নি নিলয় তোমার সামনে আসার। যেদিন তুমি মন থেকে আমাকে খুঁজবে, আমি সেদিনই তোমার সামনে আসব। তারপর আবির, তোমাকে একটা কথা বলি। নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় জানে না নীলাদ্রি তাকে কি বলবে। নিলয় উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আবির, আমি একজনকে ভালোবাসি। নিলয় মুচকি হাসে। আজ ভালোবাসা দিবস। চারপাশ যেন কেমন নতুন ভাবে সেজেছে। কারণটা অবাক করা। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই সাথে। নিলয় আর নীলাদ্রি পার্কে বসে আছে। নিলয় বলে, তা কে সে? আগে প্রমিস করো কাউকে বলবে না। না। নিলয়কে। মানে? মানে রাফিয়ান নিলয়কে। কি? অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। আমিও নিজের ওপর অবাক হয়েছি। হয়তো ভাবছো ওরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসলাম। আসলে প্রতিদিন ওর ওপর থিসিস করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি নিলয় এমনিতেই অনেক ভালো, কেবল মস্তানি করে বেড়ায়। আর ওর উপর প্রথম থেকে কেমন যেন দুর্বলতা আসে। যেদিন মিমি আপু আমাকে নিলয়ের সাথে মিট করাতে নিয়ে যায়, ও তুমি তো জানোই না মিমি আপুকে। মিমি নিলয়ের গার্লফ্রেন্ড। ওর তো গার্লফ্রেন্ড আছে তাহলে? আরে গাধা, মিমি মানে মিমি আপু, এখন ওর গার্লফ্রেন্ড নেই। ও, তার মানে তুমি নিলয়কে ভালোবাসবে বলে মিমের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছো? নিলয়ের কথা শুনে নীলাদ্রি রাগী দৃষ্টিতে তাকায়। নিলয় মনে মনে হাসে, কিন্তু অবাক হচ্ছে নীলাদ্রি কেন তাকে ভালোবাসবে সেটা ভেবে। আর নিলয় যে এমন কিছু হবে তা কখনোই কল্পনা করেনি। সব যেন কল্পনার বাইরে চলে যাচ্ছে। নীলাদ্রি রাগী মুখে বলে, হো আবির, মিমি আপু ছিল পুলিশ, তাই নিলয়কে মিমি আপু মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু নিলয় মরেনি। পরে মিমি আপুকে নিলয় মেরে দেয়।
বেশ করেছো। তা বেশ করেছে। আমিও ভেবে দেখলাম নীলয় ঠিকই করেছে। মিমি আপু আমার কাজিন হলেও আমি বলবো ঠিক করেছে নিলয়, কারণ বেইমান করে মারার কি দরকার ছিল, ভালোবেসে বোঝাতে পারতো। আর আসল কথা, মিমি তো নিলয়কে ভালোই বাসেনি। প্রতিদিন নিলয়কে দেখতাম, আমি ফোনে দেখতাম, সরাসরি দেখতাম, কিন্তু গাধাটা কি করলো, নেহাকে বিয়ে করে ফেললো। এই তুমি নেহাকে চেনো? মানে না, মানে চিনি না। কে নেহা? নেহা হলো নিলয়ের বর্তমান বউ। কি? ছেলেটা তো দেখি খুব লুচ্চু, এত বউ থাকে কেন? আবির চুপ। নেহা ওর সাথে বেইমানি করে ফেলে। এখন নিলয় সিঙ্গেল, তাই ভাবছি ওর সাথে আমি দেখা করব আর বলবো আমার কথা। নিলয় আমাকে চেনে, সেই মজা হবে প্রথমে। নিলয় তোমাকে চিনে না নাকি তুমি নিলয়কে চিনো না? তবে নিলয়ের কাছে এখন সবটা ক্লিয়ার। একদিন মিমির সাথে নিলয় দেখা করতে আসে। নিলয় সেদিন দেখা করবার আগেই জানতো কেউ একজন মিমির সাথে দেখা করতে আসবে, কিন্তু যখন নিলয় আসে মিমির সাথে কেউ ছিল না। নিলয় জানতে পারে মেয়েটি এখনো এসে পৌঁছায়নি। একসময় নিলয় চলে আসে, কিন্তু নীলাদ্রি সেদিন গিয়েছিল মিমির সাথে। সে একটা ছেলেকে দেখে, কিন্তু নীলাদ্রি সে সময় তাদের সামনে আসেনি। তবে দূর থেকে ওদের দেখে নীলাদ্রি চলে আসে। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি নিলয়কে ভালোবাসো কেন? আরে গাধা, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? তবুও সে তো একজন খারাপ লোক, তাকে ছাড়া তুমি আরো ভালো কাউকে পাবে। আসলে কি জানো আবির, নীলাকে ভালোবাসি, ওর ভালো দিক খারাপ দিক সব কিছুকেই। কিন্তু ও নেহাকে ভালোবাসে। না, বাসে না। নেহা এখানে নেই। নেহাকে ওর থেকে সরানোর প্ল্যান করে সাকসেস হয়েছি। মানে? একদিন নিলয়কে পুলিশ ধরে, তবে সেই পুলিশ ছিল নেহা। প্রমাণগুলো ছিল আমার কাছে, সব নেহাকে দেব বলেছিলাম, আর তাই সে নিলয়কে ধরে ফেলে। এরপর আমি সেই প্রমাণ তাকে দিইনি। আমি চাইছিলাম নিলয় নেহাকে ভুল বুঝুক। যাই হোক, নিলয়কে এখন কেবল আমার মনের কথা বলতে হবে। এইসব কিছু যদি নিলয় জানে তোমাকে ভালোবাসবে তো? আমি তাকে বোঝাবো। ব্ল্যাকমেলও করতে পারো। না আবির, ওকে ভয় দেখানোর জন্য করা যায়, কিন্তু ভালোবাসার জন্য ব্ল্যাকমেল করতে পারবো না। নিলয় কোনো কথা বলে না। কি বলবে সে? আর কিছু খুঁজেও পাচ্ছে না বলার মতো। ভালোবাসা আর প্রথম ফাগুনের দিন নেহাকে নিয়ে অনেকখানি বাস্তবতায় স্বপ্ন দেখেছিল নিলয়, কিন্তু সে আর নেই। তাকে ঘিরেই যেন নিলয়ের সব শূন্যতা। যখন বাড়ি থেকে বের হয় নিলয়, তখনই নীলাদ্রি এসে নিলয়কে পার্কে নিয়ে চলে আসে। আর এসেই নিলয় সব কিছু জানতে পারে। নিলয়ের কাছে এখন সব রহস্যের সমাধান আছে। নীলাদ্রি কেন তাকে এতদিন পুলিশের হাতে তুলে দেয়নি? সব প্রমাণ নীলাদ্রির হাতে থাকা সত্ত্বেও সে পুলিশ বা তার ভাইয়াকে কিছুই বলেনি, নেহাকে প্রমাণ দেয়নি। এর কারণ নীলাদ্রি নিলয়কে ভালোবাসে, আর নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসে। তাহলে নিলয়ের সাথে দেখা করো। করব। নিলয়ে কোনো কথা বলে না আর। বসা থেকে উঠে দাঁড়ায়। কেমন যেন লাগছে ওর। পার্ক থেকে বের হতেই নীলাদ্রি নিলয়ের পেছন পেছন চলে আসে। সকালে নিলয় ঘুমাচ্ছে। ফোনটা বেশ কড়াভাবেই ভাইব্রেট করে উঠল। নিলয় স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাদ্রির ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আমি শরীফ বলছি, নীলাদ্রির ভাই। প্লিজ আবির, তুমি একটু হসপিটালে আসো। নীলাদ্রিকে কে বা কারা গুলি করেছে হাতে। এখন সুস্থ, কিন্তু ও বারবার তোমার কথা বলছে। প্লিজ আসো একটু। ওকে ভাইয়া, কোন হসপিটাল? আচ্ছা। নিলয় রুম থেকে বের হয়। মাসুম, রাফাত আর সিয়ামকে ডাক দেয়। সবাই এসে হাজির। নিলয়ের মুখে চিন্তার ছাপ বেশ স্পষ্ট। মাসুম প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কে সেটা? নাফিস আর আরিফকে যে খুন করেছে তার রহস্য, মানে সে কে আমি জেনে গিয়েছি। মানে কে
কিভাবে জানলে? সেটা আপাতত এখন প্রকাশ করছি না, তবে শিওর হয়ে নিই, তারপর বলবো। তবে এটা জেনেছি নীলাদ্রির কাছ থেকে, সে কেন সেদিন নীলাদ্রির ভিডিওগুলো নেহাকে কেন দেয়নি। কেন? কারণটা হলো নীলাদ্রি আমাকে ভালোবাসে। কি কি বলো? আচ্ছা থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হসপিটালে। কেন? নীলাদ্রিকে দেখতে। তোরা থাক, সবটাই এসে বলবো। নিলয় বাড়ি থেকে বের হয় নতুন গেট আপ নিয়ে। নতুন জায়গা, নতুনভাবে সে সবার সামনে এখন পরিচিত। চোখে মোটা ফ্রেমের চশমা পরা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে নিলয় হসপিটালের উদ্দেশ্যে বের হয়। একসময় পৌঁছেও যায় নিলয়। হসপিটালের চারপাশটা পুলিশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিলয় বোকা দৃষ্টিতে সব দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। হসপিটালে প্রবেশ করতেই দরজার কাছে পুলিশগুলো নিলয়কে আটকে সার্চ করার প্রস্তুতি নেয়। তখনই একজন পুলিশের ফোন বেজে ওঠে। পুলিশ ফোনটা কানে ধরতেই বলে, ওকে স্যার। আচ্ছা স্যার। তারপর ফোনটা রেখে দেয় অফিসার। নিলয়ের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলে, ওকে, আপনি যান। স্যার আপনাকে 27 নম্বর কেবিনে যেতে বললেন। নিলয় কোনো কথা বলে না, সোজা ভেতরে প্রবেশ করে। হসপিটালে তেমন কোনো লোক নেই বললেই চলে। ডক্টর আর অন্য লোকেদের বাদ দিয়ে প্রশাসনের লোকেরাই বেশি আছে। হাতে আর কোমরে পিস্তল রাইফেল নিয়ে পাইচারি করছে তারা। নিলয় সোজা দ্বিতীয় করিডোরে উঠে পড়ে। খুঁজতে খুঁজতে 27 নম্বর কেবিনের সামনে চলে আসে। কেবিনের সামনে প্রেস আর সিআইডি অফিসার দাঁড়িয়ে রয়েছে। নিলয় কেবিনের সামনে এসে দাঁড়ায়। আর একবার চেক করতে যাবে, তখনই শরীফ সাহেব বলে, চেক করার দরকার নেই, আবির ভিতরে আসো। নিলয় ভেতরে প্রবেশ করে। বেডের লোহার সাথে বালিশে হেলা দিয়ে আধা শোয়া হয়ে আছে নীলাদ্রি। বয়স্ক একজন লোক পাশে বসে আছে চেয়ার নিয়ে। নীলাদ্রির হাত ধরে লোকটা বলছে। কথাটা উনি নীলাদ্রির দিকে তাকিয়েই বলেছিল, কিন্তু নীলাদ্রি তাকিয়েছিল সদ্য রুমে প্রবেশ করা মোটা ফ্রেমের চশমা চোখে দেওয়া ছেলেটার দিকে। লোকটা নীলাদ্রির দৃষ্টি খেয়াল করে পেছনে তাকায়, দেখে একটা চিকন হাবাগোবা টাইপ একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশেই শরীফ সাহেব দাঁড়িয়ে বললেন, বাবা, এই হলো আবির, নীলাদ্রির বন্ধু। বাবা চলো বাইরে যাই, ওরা কথা বলুক। শরীফ সাহেব নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর তার বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। বের হওয়ার আগে শরীফ সাহেব দরজাটা আটকে দিয়ে গেলেন। নিলয় কেবল বোকার মতো সবকিছু দেখতে থাকে। দাঁড়িয়েই কি থাকবে, বসবে না? নিলয় সেই চেয়ারটা টেনে বসে পড়ে। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয়ও তার প্রত্যুত্তরে হেসে দেয়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নীলাদ্রি বলে, আমাকে নিলয় গুলি করেছে। মানে? না মানে নিলয়ের মতোই একজন। নিলয়ের সেই ড্রেস আপ, কালো মাস্ক। কেবল নিলয়ের মনে একটু মায়া থাকে, আর এই খুনিটার মনে কোনো মায়া নেই। আসলে দুটো কথা বললো, কিছু বোঝার আগেই গুলি চালালো। ভাগ্যে সরে গিয়েছিলাম, তাই তো হাতে এসে লাগলো। আর সাথে সাথেই ভাইয়া চলে এসেছিল, সে পালায়, আর আমি হসপিটালে। নিলয় বেশ অবাক হয়। এরকম অবস্থাতে কেউ হাসতে পারে নিলয়ের জানা ছিল না। নিলয় কেবল কিছুটা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে নীলাদ্রিকে বলল, কি কথা বলেছিলি, আর কে সে? কি বলেছিল শুনতে চাও? বলবো? বলো। বলেছিল নিলয় শুধু আমার, আমি যেন ওর থেকে দূরে থাকি সবসময়। নিলয় চুপ হয়ে যায়। মনে মনে নিলয় যেই সন্দেহটা করেছিল ঠিক সেইটাই হয়েছে। যা ভাবছিল তাই হয়েছে। খুনিটা নিলয়কে চেনে। নিলয় তা আগেই আন্দাজ করেছিল, এবং খুনিটা যে কি নিলয় আজ সকালেই ঘুম থেকে উঠে আন্দাজ করে ফেলেছিল। তবে নীলাদ্রি থেকে শুনে নিলয় বেশ ভালোভাবেই শিওর হয়ে গিয়েছে আসল খুনিটা কে। নিলয় আবারও কিছু বলতে যাবে, তখনই নীলাদ্রি আধা শোয়া থেকে একদম সোজা হয়ে বসে পড়ে। তারপর বলে, কাছের দিকে সরে আসো।
আমি জ্ঞান ফেরার পর একটা কথা বারবার ভেবেছি, আমি কিভাবে নিলয় থেকে দূরে থাকবো, কারণ আমি তো নিলয়কে কখনো কিছু বলিই নি এই ব্যাপারে। ঠিক তখনই মাথায় আসে আমি তো প্রায় সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাই না আবির, মানে নিলয় সাহেব? নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চোখ দুটো বড় করে নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নিলয়ের মুখের ভাব দেখে নীলাদ্রি হেসে ওঠে চড়ে। নিলয় কি বলবে বা করবেই বা কি তাই খুঁজে পাচ্ছে না। নীলাদ্রি তাকে চিনে ফেলেছে, তাহলে কি সে এখান থেকে পালিয়ে যাবে? না, সেটা সম্ভব নয়। হয়তো নীলাদ্রি বলে রেখেছে আমি আসল কালপ্রিট। নীলাদ্রি মুচকি হেসে বলে, বসো নিলয়, আমি তোমাকে আজকের দিনের আগেও চিনতে পারিনি। যদি নাও আমাকে মারার চেষ্টা না করতো, কি বোকা আমি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, অথচ তুমি আমার সাথেই সবটা সময় থেকেছো। অথচ আব্বু বলে আমি নাকি অনেক বুদ্ধিমতী। নিলয় কোনো কথা বলে না, কেমন যেন বেশ গভীর ইতস্তত বোধ নিয়ে নিলয়কে আটকে ধরে রেখেছে। নিলয় এমন অবস্থাতে পড়বে কখনোই ভাবতে পারেনি। নীলাদ্রির দিকে তাকায় নিলয়। নীলাদ্রি হেসে দিয়ে বলে, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে। নিলয় অবাক হয়ে তাকায়। নীলাদ্রি নামের মেয়েটা আসলেই রহস্যময়িনী। নিলয় তা এখন বেশ বুঝতে পেরেছে, কিন্তু নিলয়ের ঠিক প্রত্যক্ষ রূপ যেন সব কিছু একদম শান্তভাবেই বলে চলেছে। নিলয় কিছু বলতে তার আগেই নীলাদ্রি বলে ওঠে, মিস্টার রাফিয়ান, তুমি লাইফে যতটা না মানুষকে অবাক করেছো, তার থেকেও মানুষগুলো তোমাকে বেশি অবাক করেছে। তার মধ্যে আমিও পড়ি, তাই না? মিমি আপু তোমাকে অবাক করেছিল, আফরিন অবাক করেছিল, রাকিব ভাইয়া অবাক করেছিল, আর বড় অবাক করেছিল নেহা, তাই না? নাকি আমি তোমাকে অবাক করেছি, কোনটা? নিলয় কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। শান্ত মস্তিষ্কের মুখ মানুষটা কেমন যেন চুপসে বোবা হয়ে গেছে। অনেক কিছুই বলতে চেয়েও আজ নিলয় বলতে পারছে না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি অনেক আগেই। তাহলে কি দাঁড়ালো? তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী আছে। তোমার ব্যাপারে আমার ভাইয়া বা বাবা কেউ জানে না। তুমি তাদের কাছে আবিরই আছো। এখন বলো, তোমার কি বলার আছে? নিলয় নীলাদ্রির দিকে অব্যক্ত চাহনি নিয়ে তাকিয়ে রয়েছে। নিলয়ের মনে এখন একটা প্রশ্ন এসে ভর করেছে, তবে কি রাফিয়ান আসলেই নতুন কিছু পড়তে চলেছে? তারপর সাদা রঙের বাতির দিকে একবার তাকায় নিলয়। পুরো ঘরটা সাদা আলোতে ভরে আছে। বড় ঘরটায় চারপাশে নিলয় একবার চোখ বুলিয়ে নেয়। বেশ ভিআইপি রুম একটা অবশ্য, স্পেশাল রোগীদের জন্য রুমগুলো বানানো। রুমের ওপরের দিকে কোণাতে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নিলয় সেখান থেকে চোখ সরিয়ে সামনে থাকা বিছানায় বসা নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, সব প্রমাণ কেন নষ্ট করে দিয়েছো? বোকার মতো প্রশ্ন করো না নিলয়। কারণটা তুমি ভালো করেই জানো। আর এটাও জানো তোমার জন্যই গুলি খেয়েছি। আমার জন্য? তা নয় তো কি। নিলয় জানে তাকে গুলিটা কে করেছে, কিন্তু এখানে নিলয়ের কোনো হাত নেই। নিলয় নিজেই অবাক হয়েছে, এভাবেই সে এমনটা করতে পারে। নীলাদ্রি বলে, তোমার জন্য নেহা আমাকে গুলি করেছে, এটা তুমি জানো, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? নিলয়ের বুকটা ধক করে ওঠে। নেহা নামটা যেন নিলয়ের বুকের মাঝখানে এসে লাগে। মস্তিষ্কে যেন নেহাকে খোঁজার ইচ্ছে মনের মাঝে এসে জাগিয়ে দিচ্ছে। নীলাদ্রি আবার বলে ওঠে, নাফিজ আরিফকে নেহা নিজেই মারে। প্রথমে ভেবেছিলাম এটা তুমি, পরে জেনেছি এটা তুমি নও, অন্য কেউ। কারণ নিলয় মেরে কখনো মাস্কের ছবি আঁকিয়ে যেত না, আরও খুন করার পর মাস্কের ছবি এঁকে যেত। এটাই পার্থক্য। কারণ সে তোমাকে মেসেজ দিতে চেয়েছিল বলেই এমন করেছিল।
আর সেটা কেবল নেহাই করতে পারে, কিন্তু আমি না। তোমার ব্যাপারে পুলিশকে কিচ্ছু বলবো না, পুলিশের হাতে তোমাকে তুলে দেব। কারণটা একদমই সোজা, আমি তোমাকে ভালোবাসি। নিলয় চুপ হয়ে বসে আছে। নিলয় যা ভেবেছিল একদমই তাই হলো। নেহাই সব কিছু করেছে। নিয়াকে খুঁজেই বের করতে হবে আমার। নিলয় মনে মনে কথাটা বলে, তারপর উঠে দাঁড়ায়। নীলাদ্রি বলে, চলে যাচ্ছ? আচ্ছা যাও, তবে নদীর পাড়ে যাবে না, নেহাকে প্রায়শই সেখানে দেখা যায়। নিলয় কোনো কথা বলে না, কাঁধে ব্যাগটা তুলে নেয়। কেবিন থেকে বের হয়ে চোখ থেকে চশমাটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর পকেট থেকে ফোন বের করে মাসুম, সিয়াম আর রাফাতকে কল দেয়। গাড়ি নিয়ে আসার জন্য বলা হয় তাকে। নিলয় ফোন পকেটে রাখতে যাবে, তখনই বেজে ওঠে সেটা। তাকিয়ে দেখে নীলাদ্রির কল। বলো। এক্ষুনি যাও, নেহা ওখানেই আছে। তবে এটা ভেবো না তোমাদেরকে আমি সাহায্য করছি। ভালোবাসা আর প্রিয় জিনিসকে কখনো ভাগ দিতে চাই না। তোমাকে ভালোবেসে আমি ঠিকই আমার করে নেব। নিলয়ের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। নীলাদ্রি নামের মেয়েটাকে নিলয় যতটা না বোকা ভেবেছিল, সে ঠিক ততটা বোকা নয়। নীলাদ্রি আসলেই অনেক চালাক। নিলয় রুম থেকে বেরিয়ে আর দাঁড়ায় না, সোজা বাইরে চলে আসে। হসপিটালের বাইরের বড় রাস্তায় নিলয়ের কালো রঙের গাড়িটা পার্ক করা। নিলয় বেশ জোরে হেঁটে গাড়ির কাছে আসে। মাসুম, রাফাত আর সিয়াম গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। নিলয় কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে। তারপর ড্রাইভিং সিটে বসে ও। সবাই গাড়িতে উঠে বসে। নিলয় গাড়ি স্টার্ট দেয়, একটানে চলে আসে খুবই পরিচিত নদীর কাছে। নদী থেকে অনেকটা দূরে নিলয় গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয় ও। ভাইয়া কি হয়েছে? গাড়িতে থাকাকালীন কোনো কথা বলনি, কি হয়েছে আমাদেরকে বলো। নিলয় কিছু বলে না, বেশ জোরে হেঁটেই নদীর পাশে এসে দাঁড়ায়। পরিচিত আর প্রিয় সেই গাছটার নিচে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না ও। নিলয়ের চোখে মুখে উদ্বিগ্নের ভাব মাসুম, রাফাত আর সিয়াম বেশ ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নিলয় আগে পিছে সব জায়গায় চোখ বুলিয়ে নিল, কিন্তু নিলয় কাউকে দেখতে পেল না। নিলয় ধপ করে গাছের নিচে এসে পড়ে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে কেবল নেহার কথাই ভেবে চলেছে। ভাইয়া ওদিকে। মাসুমের কথা শুনে নিলয় প্রথমে মাসুমের দিকে তাকায়। মাসুম আঙুল উঁচিয়ে নিলয়কে বলে সেদিকে তাকাতে। নদীর পাড়ের কাশবনের দিকে মাসুমের আঙুলের ইশারা থাকে। নিলয় সেদিকে তাকায়। কেউ একজন চুলগুলো খোলা রেখে উল্টো দিকে ফিরে হাতে খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় সেদিকে তাকিয়ে দৌড়ে কাছে যায়। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। মেয়েটি পিছনে ঘুরে তাকায়। নিলয়ের চোখ যেন বিশ্বাস করতে পারছে না। সামনে কে দাঁড়িয়ে আছে কিচ্ছু সে বুঝতে পারছে না। নিলয় চোখ বড় বড় করে অজান্তেই বলে উঠল, নেহা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময় নিলয়ের দিকে। তারপর কখন যে সে কান্না করে দিল মেয়েটি তা বুঝতেই পারেনি। নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নেহাই। নেহা নিলয়ের দিকে তাকিয়ে দেখে নিলয় কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে তখনই নেহা এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় কেবল খরগোশ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নিলয়কে অবাক করে দিয়ে বেশ বড় রকমের ঘটনা ঘটে। নেহাকে নিলয় চোখ বন্ধ করে জড়িয়ে নেয়। নেহা নিলয়ের বুকে মাথা রেখে কান্না করছে। নিলয় যখন চোখ খোলে তখনই দেখে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় নেহাকে টান দিয়ে ছাড়িয়ে নেয়। অবাক চোখে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখে নেহার প্রতি রাগের প্রতিচ্ছবি আবার দেখতে পায়। নেহা চোখ নামিয়ে নেয় নিলয়ের থেকে। নিলয় কিছু বলতে যাবে তখনই নিলয় শুনতে পায়, মজার খেলা রাফিয়ান, বুদ্ধিমানদের খেলা মাইন্ড গেম একটা। এই খেলাতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারবে সেই জিতবে, আর আমি কখনো হারতে শিখিনি। তবে
এই খেলাতে আমি প্রথম আসতে চাইনি, আমাকে ইনভলভ করেছো তোমরা নিজেরাই। আর এখন এই খেলাতে তোমাদের থেকেও বেশি এগিয়ে, তাই না রাফিয়ান? নিলয় ঘুরে তাকায়, নেহাও সেদিকে তাকায়। দুজনের চোখ অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নীলাদ্রি, আর সেই পুলিশ এনে এমন করছে। নিলয় প্রথমে ভেবেছিল নেহা আবার তার সাথে এমন করছে, কিন্তু এখন মনে হচ্ছে নেহা নয়, সবটাই নীলাদ্রির প্ল্যান। নীলাদ্রি বেশ জোরেই হেসে ওঠে। নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ধীর পায়ে এগিয়ে আসে কাছে। নিলয়ের চারিদিক একবার ঘুরতে ঘুরতে বলল, তুমি জীবনে অনেক অবাক হয়েছো, তাই না? আসলে তোমার মাস্তানের থেকে অবাক হওয়ার বিষয়টা অনেক বেশি। চারপাশে দেখো, পুলিশ পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তুমি চাইলেও স্নাইপার ব্যবহার করে কিছুই করতে পারবে না। আরে আরে, ওয়েট ওয়েট। নীলাদ্রি নিজেই কথা বলে আবার নিজেই থেমে যায়। নেহা আর নিলয়ে কেবল হাবার মতো তাকিয়ে থাকে নীলাদ্রির দিকে। নীলাদ্রির কথা থামিয়ে নিলয়ের হাত ধরে বলে, অফিসার, অ্যারেস্ট হিম। নিলয় অবাক হয়ে যায়। নীলাদ্রির দিকে তাকায় নিলয়, নেহা তাকায় নিলয়ের দিকে। নীলাদ্রি হাসে। নিলয় কখনো ভাবতেই পারেনি এমন হবে। পুলিশ নেহার দিকে এগিয়ে আসতেই নিলয় বলে ওঠে, নীলাদ্রি, এসব কি হচ্ছে? কেউ ওর হাত করা পড়াতে পারবে না? কি করেছে ও? সরি নিলয়। আরিফ, নাফিজকে আর আমাকে খুনের চেষ্টা করার অপরাধে ওকে গ্রেফতার করা হচ্ছে। প্রমাণ আর সাক্ষী সবই আছে মিস নেহা। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা মনে মনে ভাবছে, এই বুঝি নিলয় সব কিছু তছনছ করে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কি হলো নিলয়, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ কিছু করো, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু নিলয় সব কিছু শুনতে পায় না। তবুও নিলয় পকেট থেকে ফোন বের করতে নীলাদ্রি বলে, কোনো কাজ হবে না মিস্টার রাফিয়ান। নিলয়ের হাটকে ধরতে আসলাম, সব ব্যবস্থা না করে কি আসা যায়? তোমার লোক এখানে আসার সাথে সাথে বাঁচতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। নেহা আর তোমার হবে না, আমি আর তুমি থাকবো সারা জীবন। আর নেহা, অফিসার। নেহাকে নিয়ে চলে যায় পুলিশ। নীলাদ্রি নিলয়ের দিকে তাকায় মিষ্টি চাহনি দিয়ে। নিলয়ের চোখে নীলাদ্রি বেশ ভালো করে রাগের দূরদর্শিতা দেখতে পেয়েছে। নীলাদ্রি বলে, কি করব বলো? তোমাকে নিজের করে পেতে নেহা নামের কাঁটাটাকে তুলে তো ফেলতেই হতো। বেচারা নেহা তোমার জন্য খুনগুলো করলো। ও চেয়েছিল তোমার মতো হতে, যাতে তোমার আর ওর মাঝে কোনো তফাৎ না থাকে। সে চেয়েছিল হয় দুজনে বাঁচবে একসাথে, না হয় দুজনে জেলে গিয়ে একসাথে থাকবে। কিন্তু আমি থাকতে সেটা হবে না। আসি, আগামী 3 দিন পর ওকে কোর্টে চালান করে দিয়ে সব সমস্যা শেষ করে দেবো। এরপর তুমি শুধুই আমার। নীলাদ্রি এই কথাগুলো বলে চলে যায়। নেহাকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে, নেহা পেছন ফিরে তাকায়। নিলয় সেদিকে তাকিয়ে আছে। নেহার চোখের দিকে চোখ যায় নিলয়ের। দূর থেকেই নিলয় নেহার চোখে ভালোবাসার অশ্রু খেয়াল করেছে। নেহাকে নিয়ে চলে যায় ওরা। নিলয় হাঁটু মুড়ে বসে পড়ে কাশফুলের বাগানে। মাসুম, রাফাত আর সিয়াম দৌড়ে আসতে থাকে। নিলয় জোরে চিৎকার করে ওঠে। নিলয়ের চিৎকার শুনে পাখিরাও যেন ছুটে পালাতে থাকে। মাসুম এসে কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয় সেদিকে কোনো খেয়ালই করেনি। নিলয় চিৎকার করে কাঁদতে থাকে। আজ রাতে নেহাকে নিয়ে কোর্টে যাবে নীলাদ্রি ও তার ভাই শরীফ চৌধুরী। নীলাদ্রি আজ সারাদিনই বেশ উত্তেজিত। নীলাদ্রির পথে আর কোনো বাধা নেই। যদি নিলয় তাকে ভালো না বাসে, তবে সে নিলয়কে ব্ল্যাকমেল করবে। সব কিছু ভেবেই রেখেছে নীলাদ্রি, কেবল একটা সঠিক সময়ের অপেক্ষা। আর নীলাদ্রি জানে সেই সঠিক সময়টা আজকের পরই হবে। মনে মনে নীলাদ্রি বেশ খুশি। রাত তখন 8টা বেজে গেছে। থানা থেকে কয়েকটা গাড়িতে বেশ গাদাখানেক পুলিশ বের হলো।
সাথে সিআইডি টিমও। মেন রাস্তায় আসে এক এক করে গাড়িগুলো। সবার সামনে নীলাদ্রি আর শরীফ চৌধুরীর গাড়ি আসে। নীলাদ্রি চাইছে শেষ অবধি নেহার চেহারাটা দেখতে কেমন হয়, তাই ছোট বোনের আবদার পূরণে শরীফ চৌধুরীও এসেছে। ওদের পেছনে সিআইডি অফিসার আর একটা গাড়ি নিয়ে আসে। তারপর দুটো পুলিশ ভর্তি জিপও আসে। তারপরে পুলিশের পিছনের ভ্যানে নেহা ও তাতে আরও পুলিশ। তারপর আরও 4 গাড়ি পেছনে পুলিশ আসতে থাকে। এত পুলিশ কেন মোতায়েন করা হয়েছে পুলিশরাও জানে না, তবে সব কিছু নীলাদ্রির নির্দেশ। মেন রাস্তায় শাঁ শাঁ করে গাড়িগুলো পরপর চলছে। বড় চত্বর বাজার পার করেও জনাহীন জায়গায় আসে গাড়িগুলো। ফাঁকা রাস্তা, আকাশ হতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পিচ ঢালা রাস্তা গাড়ির হলদে আলোতে বেশ কালো দেখাচ্ছে। হঠাৎ সামনের গাড়িটা ব্রেক করে থেমে যায়, সেই সাথে পরপর পিছনের গাড়িগুলো থেমে যায়। হলদে আলোতে স্পষ্ট নীলাদ্রি দেখতে পায় কেউ একজন বড় কালোর রেইনকোট পরে রয়েছে, মুখে কালো মাস্ক, মাথায় কোটের বড় টুপি পরা। ডান হাতে একটা পিস্তল রেখে রাস্তার মাঝখানে বাইকটাকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রেখেছে। মাথাটা নিচু করে বৃষ্টিতে ভিজছে যেন। শরীফ সাহেব জোরে হর্ন বাজাতে থাকলো কয়েকবার, কিন্তু কালো আগন্তুকের কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে এক পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে পিচ ঢালা রাস্তায় বসে আছে। ডান পা মুড়ে বসে ডান হাতে পিস্তল নিয়ে অস্থিরভাবে বসে আছে আগন্তুক। শরীফ সাহেব পকেট থেকে ফোন বের করে কল দিয়ে কোনো এক পুলিশ অফিসারকে বলে, দেখো তো নেমে কি সমস্যা। সামনে কেউ বসে আছে, তবে সাবধান, হাতে পিস্তল আছে কিন্তু। একজন পুলিশ হাতে পিস্তল নিয়ে বেশ ধীর পায়ে এগিয়ে আসে শরীফ সাহেবের গাড়ির কাছে। শরীফ সাহেব জানলার কাঁচ খুলে বলে, সাবধানে যাও, আমরা আছি। সোজা ধরে নিয়ে আসবে, তারপর বাদরামি বের করছি। অর্ডারপ্রাপ্ত পুলিশটি হলো নিলয়কে, যে একদিন চড় মেরেছিল সে। শরীফ সাহেব যখন কথাগুলো বলে জানলার কাঁচ ওঠাতে যাবে তখনই ধক করে একটা শব্দ হয়। বৃষ্টি তখন বেশ জোরেই নামতে শুরু করেছে। লাল তাজা রক্ত শরীফ সাহেবের দামি গাড়ির কাছে এসে লাগে। নীলাদ্রি চমকে ওঠে, চিৎকার দিয়ে বলে ওঠে, ভাইয়া প্লিজ তুমি বাইরে যেও না, প্লিজ। শরীফ সাহেব গাড়ি থেকে নামে। একে একে পেছনে থাকা সব অফিসারও গাড়ি থেকে নামে। নীলাদ্রি আর থাকতে না পেরে সেও গাড়ি থেকে নেমে দৌড়ে শরীফ সাহেবের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগেই কোথা থেকে গুলি চলতে শুরু করে দিল, আর সাথে সাথেই সব অফিসার এসে একে একে মাটিতে পড়ে যেতে থাকে। কিন্তু গুলি চলার কোনো শব্দ কেউ শুনতে পাচ্ছে না। নীলাদ্রি চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব অফিসারেরা মাটিতে পড়ে যায়। কারো গুলি লাগে বুকে, আবার কারো লাগে কপালে। দুজন মানুষ কেবল গাড়ির সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা বেশ জোরেই ঘনীভূত হচ্ছে। তাজা রক্ত পিচ ঢালা কালো রাস্তায় বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। যে মানুষ দুজন গাড়ির সাথে সেটে দাঁড়িয়ে আছে তারা হলো নীলাদ্রি আর শরীফ সাহেব। নীলাদ্রি সামনে তাকায়। এখনো সেই আগন্তুক ঠিক আগের মতো করেই বসে আছে। ডান হাতে পিস্তল নিয়ে বাম পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে রাস্তার মাটিতেই বসে আছে। শরীফ সাহেব চিৎকার দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, হারামি, তোর জন্য এসব কিছু হয়েছে। তুই আমাদের অফিসারদের মেরেছিস, তোকে তো আমি। কথাগুলো বলে শরীফ সাহেব কোমর থেকে পিস্তল বের করে। পেছন থেকে নীলাদ্রি বারবার কান্না করে বলতে থাকে, ভাইয়া প্লিজ যেও না, ফিরে। নীলাদ্রির কথা শেষ হয় না। নীলাদ্রির সামনেই তার প্রিয় ভাইয়ের লাশ মাটিতে পড়ে যেতে দেখে। নীলাদ্রি কিছু বোঝার আগেই ওর চোখের সামনে ওর ভাইয়ের মাথায় একটা গুলি এসে লাগে, আর তিনি সেখানেই লুটিয়ে পড়ে যেতে থাকে। নীলাদ্রি দৌড়ে তার ভাইকে গিয়ে ধরে ফেলে। তারপর চিৎকার করে বলে, ভাইয়া ভাইয়া, না ভাইয়া, এমন হবে না, তুমি এভাবে যেতে পারো না। কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া।
শরীফ সাহেব আর চোখ খোলে না। নীলাদ্রির সামনেই তার ভাই মারা যায়। নীলাদ্রি যেন তখন কথা শূন্য হয়ে দিক বেদিক তাকাতে থাকে। চোখের সামনে ভাইয়ের পড়ে থাকা লাশ আর পিস্তল দেখতে পায় ও। পিস্তলটি নীলাদ্রির হাতে নেয়, তারপর জোরে হেঁটে যেতে থাকে সামনে আর বলে ওঠে, আমি জানি তুই নিলয়, এমনটা করবি আমি ভাবতেই পারিনি। তোকে আজ আমি নিজে হাতেই মারবো। কথাগুলো বলে পিস্তলের ট্রিগার চাপতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে গুলি করে, আর গুলিটা এসে সোজা লাগে নীলাদ্রির বাম পায়ে। নীলাদ্রি পড়ে যায়, মাথা ঘুরে তাকায় পেছনে, দেখে নেহা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, আর ওর পেছনে মাসুম, রাফাত আর সিয়াম, সেই সাথে আরো অনেক লোক। নীলাদ্রি সামনে তাকায়, আগন্তুকটি মাথা তোলে, মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নীলাদ্রি তাকিয়ে আছে সেই দিকেই। নিলয়ের ইনোসেন্ট মুখটা দেখে নীলাদ্রি কেমন যেন ভয় পায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে নীলাদ্রির দিকে এগিয়ে আসতে থাকে। নীলাদ্রি ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় খুব কাছে এসে বলে, চেয়েছিলাম সবকিছু ছেড়ে দিব, রাফিয়ান জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ভিতরের নিলয়টাকে নতুনভাবে বাঁচিয়ে রাখব, কিন্তু সেটা আর হয়নি। চাইলেও আমি তা পারছিলাম না। কোনো না কোনো সমস্যা আসছিল, কিন্তু আজকের পর থেকে আর কোনো সমস্যা আসবে না। এই বৃষ্টির রাতের পর থেকে শুরু হবে নতুন দিন, যেখানে সূর্য হবে নতুন সকালের অতিথি। নিলয় আর কিচ্ছু বলে না। একটা বুলেটের শব্দ বেশ জোরে শোনা যায়, তারপর সব দিক নীরব, নিস্তেজ হয়ে আছে। কেবল শোনা যেতে থাকে বৃষ্টির শব্দ। কয়েকটা গাড়ি যে যার মতো করে পথ খুঁজে নিয়ে চলে যায় তাদের গন্তব্যে, আর একটা বাইক চলতে থাকে নতুন শহরের উদ্দেশ্যে, নতুনভাবে বাঁচতে। যার ড্রাইভে আছে নিলয় নামের রাফিয়ান, আর সেই রাফিয়ানকে বেশ শক্ত করে পেছন থেকে আঁকড়ে ধরে বসে আছে আর একজন রাফিয়ান। যার ড্রাইভে থাকা রিয়েল রাফিয়ানকে ছেড়ে যেতে পারবে না কখনোই, আর বড্ড ভালোবাসে যে তারা একে অন্যকে। তাই নতুনভাবে বাঁচার জন্য নতুন শহরের উদ্দেশ্যে রাফিয়ান জীবন ছেড়ে নতুন পরিচয় বাঁচার স্বাদ নিয়ে চলতে থাকে দুজন। বৃষ্টি বিলাসী মুসাফির বেশে রাফিয়ান ভালোবাসা যেন এখানেই শুরু।